যাহা বলিব সত্য বলিব। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, আরজি কিবরিয়া রয়েছে এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। এবং আজকে সত্যের আসনে কে বসছেন চলুন শুরুতেই আমরা জেনে নেই আরজি সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব। আজ সত্যের আসনে বসে সত্যের মুখোমুখি হচ্ছেন আরোহী। সে বাবা মায়ের একমাত্র সন্তান। বয়স খুব একটা বেশি নয়, তাই কথার মধ্যে চঞ্চলতার ছাপ ফুটে ওঠে। মিষ্টি চেহারার ছোট্ট মেয়ে আরোহী স্নেহ পাগল। আদর করে কেউ কিছু বললে সে ফেলতে পারে না, তা যত কষ্টকর কাজই হোক না কেন। ঘরে বসে না থেকে বাবার সঙ্গে মাঠে বসে কাজ করতে সে খুব আনন্দ পায়, যদিও খুব একটা হয়ে ওঠে না। সত্য কথা বলা মানুষকে আরোহী অনেক পছন্দ করেন, কারণ সে নিজে খুব একটা মিথ্যা কথা বলেন না। তার চেয়ে বড় ব্যাপার, আরোহী খুবই সরল মনের মানুষ। নিজের কাছে টাকা না থাকলেও ক্লাসের বন্ধুদের টাকা দিয়ে সাহায্য করতেন। আরোহী সিনেমা দেখতে খুব ভালোবাসেন, আর অবসর সময় পেলে গান গেয়ে কাটান। বয়সে ছোট হলেও দেশকে নিয়ে তার অনেক ভাবনা। তার স্বপ্ন সে এমন কিছু করবে যেন তাকে নিয়ে দেশ গর্ব করতে পারে। আরোহীর জীবনের বাকি কথা শুনতে ফিরে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। সুমন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং সাধারণত যেটা হয় আমাদের যাহা বলিব সত্য বলিবতে, আমরা দেখি যে রেশিও যদি আমরা বিচার করি তাহলে সাধারণত ছেলেরাই বেশি বেশি আসেন, এবং আমরা দু একজন মেয়ে বন্ধু পেয়ে যাই এখানে যারা জীবনের ভুলগুলো স্বীকার করতে আসেন। এবং আজকে আমরা একটা স্পেশাল গেস্ট পেয়েছি আমরা বলতে পারি, কারণ আরোহী বুঝতেই পাচ্ছেন যে ও মেয়ে এবং ওর বয়সটাও কিন্তু অনেক কম, কিন্তু জীবনের কোন বোধ থেকে সে আজকে লাখো মানুষের সামনে জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো স্বীকার করবে, সেই সময়ের মুখোমুখি আমরা হব। তবে তারাই বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন একজন এক্সপার্ট। আজকে আমাদের সঙ্গে রয়েছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তাজুল ইসলামকে আমি প্রথমেই একটু ওয়েলকাম করতে চাই এবং আশ্বস্ত করতে চাই যে পুরো অনুষ্ঠান তিনি আমাদেরকে শুনছেন। তাজুল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? এবং আশা করছি যে পুরো অনুষ্ঠানের সঙ্গে আপনি থাকবেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সো আরোহী, আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই যে যাহা বলিব সত্য বলিব এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের ভুল এবং অপ্রিয় সত্যগুলো স্বীকার করে, এবং এই ধরনের অনুষ্ঠানে আসা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার, এবং সেজন্য আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। তো এটা জানার পরেও এই ধরনের অনুষ্ঠানে আপনি কেন আসলেন? জি ভাইয়া, আমার আসার একটাই কারণ যে আমি জীবনে অনেক ভুল করেছি, সেই ভুলগুলো মানে শুধরে নেওয়ার জন্য, যে যা বলবো সত্য বলার জন্যই আমি এখানে এসেছেন। আপনার প্রথমেই আমরা যেটা শুনেছি সুমনের কাছ থেকে একটু আগে, সেটা হলো যে আপনার বয়স খুবই কম, ক্লাস 9-এ পড়ছেন আপনি, রাইট? জি। প্রিয় শ্রোতা, এখানে একটু আপনাদেরকে নোট করতে চাই, ক্লাস 9-এও পড়ছেন এবং সে তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদের সামনে আজকে প্রকাশ করবে। আজকের যাহা বলিব সত্য বলিব একটু অন্যরকম এই কারণে যে সাধারণত আমরা এত অল্প বয়সের কাউকে কখনো এই ধরনের চ্যালেঞ্জিং শোতে আপনাদের মুখোমুখি করাইনি। তো আজকে স্টেজে এমন একজন মানুষ, এমন একজন বন্ধু আমাদের রয়েছে, এবং সে ফিল করছে জীবনে সে অনেক বড় ভুল করেছে কিংবা অপরাধ করেছে। সেই ফিলের জায়গা থেকে সে তার ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে চায়। আমরা আরোহীর কাছে যেতে চাই এবং একই সাথে বলতে চাই, যারা আরোহীর মতো সত্যের আসনে বসতে চান, জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান, তারা আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, অর্থাৎ
2221 নম্বরে। আর অনুষ্ঠান চলাকালীন সময়ে আরোহীকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা আরোহীকে জিজ্ঞেস করতে চাই যে আরোহী আপনি কোথা থেকে শুরু করবেন? জি, আমি আমার জীবনের প্রথম থেকে শুরু। তার মানে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাচ্ছেন। জি। আমরা প্রিয় শ্রোতা ওর ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই, ওর জীবনের ভুল কিংবা অপরাধের। এবং তার আগে আপনাকে বলতে চাই, অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদেরকে আমরা SMS পোলের মুখোমুখি করব। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা অনুষ্ঠানটি শুনছেন, কতটুকু বিশ্বাস করছেন আরোহীর কথা, তারা SMS এর মাধ্যমে ভোট করে জানিয়ে দিতে পারবেন। যখন আমরা SMS পোল কল করব, যারা শুনছেন তারা ওই সময়ে ওই ঘটনা কিংবা ওই সময়টুকুকে যদি বিশ্বাস করেন, যতটুকু আরোহী বলেছে, আপনার সেলফোনে গিয়ে লিখবেন প্রথমে স্টেশনের নাম ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা SMS পোলের মুখোমুখি যে কোনো সময় করবো আপনাদেরকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আরোহীর কাছে। আরোহী, আপনি বলছিলেন যে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চান, রাইট? ওকে, শুরু করুন। আমার নাম সিনথিয়া জামান আরোহী। আমার জন্ম 1999 সালে 14 এপ্রিল, পয়লা বৈশাখ। আমার জন্মের পরে যখন আমার বয়স 2.5 মাস, তখন আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসে আমার বাবার কাছে। কারণ আগে আমার বাবার সাথে রিলেশন করে বাবাকে বিয়ে করে। আমি ঠিক বুঝতে পারিনি আরোহী, আমি একটু থামাচ্ছি আপনাকে। আপনার মার সাথে আপনার বাবার রিলেশনশিপটা? জি, আমার মা প্রথম আমার বাবার সাথে রিলেশন করতো, তারপর একটা ভালো সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল। হ্যাঁ, আমার দাদি মেনে নেয় নাই। তারপর আমার মা রাগ করে চলে যায়, বাবার সাথে কথা বলে না। দাদি এদিকে বাবাকে বিয়ে করিয়ে দেয়। আমার 5 জন ভাই বোন হয়। তারপর আমার আম্মু আবার ঢাকায় আসে। দেখার পর আমার বাবা আমার আম্মুকে বিয়ে করার জন্য অনেক বলেছে, তোমাকে না পেলে মরে যাবো, এইসব বলার পরে আমার আম্মু আমার বাবাকে বিয়ে করে। তার মানে আপনার মা আপনার বাবার দ্বিতীয় বিবাহ ছিল? জি। প্রথম বিবাহতে 5টা সন্তান ছিল, রাইট? আপনার মার জন্য কি আপনার বাবা প্রথম বিবাহ না দ্বিতীয় বিবাহ? প্রথম বিবাহ ছিল, সেটাই জিজ্ঞেস করছিলাম। ওকে, তারপর? আর আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসার পরে ওর পরের দিন আমার বাবা আমাকে দেখতে চায়, আমার আম্মু আমাকে নিয়ে যায় দেখার জন্য। আমি আসলে কিছু কনফিউশনের মধ্যে আছি। কনফিউশনটা হচ্ছে এরকম যে প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় আপনার দাদি এটাকে না করে দিয়েছিল নাকি আপনার মাকে বিয়ে করেছিল? না, প্রেমের সম্পর্ক থাকা অবস্থায় দাদি না করে দিয়েছিল, তখন বাবা বিয়ে করেনি। আচ্ছা, সেকেন্ড বিয়েটা কি যেটা করলো আপনার মাকে, সেটা কি আপনার দাদির অনুমতি ছিল? দাদির অনুমতি ছিল না, কিন্তু আমার বড় মার অনুমতি ছিল। মানে প্রথম যিনি যাকে বিবাহ করেছিলেন তার অনুমতি ছিল। বিয়ে করার পরে কি একসঙ্গে ছিল নাকি আলাদা ছিল? বিয়ে করার পর আমার মাকে নিয়ে নানির বাসা যায়, গিয়ে কয়েকদিন থাকে। থাকার পর বাবা ঢাকা চলে আসে। এমনি আম্মুর সাথে চিঠি দেওয়া দেওয়া হয়, টাকা পয়সা লেনদেন হয়। কিন্তু বাবা মাঝখানে একবার গিয়েছিল, মার কাছে শুনেছিলাম সেটা। কিন্তু আমার হওয়ার পরে বাবা যায় নাই। তা আমার যখন জন্ম হয় তার 2.5 মাস পর আমার মা আমাকে ঢাকায় নিয়ে আসে। আমার আম্মু প্রথম চিঠি পাঠায় যে তোমার মেয়ে হয়েছে, তুমি দেখতে আসবে। আর বাবা চিঠি পাঠায় তুমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় আসো। তারপর আমার মা আমাকে নিয়ে ঢাকায় আসে। তার একদিন পরে বাবার সাথে দেখা হয়। বাবা বলে ওর কি কি লাগবে বলো, আমি সব কিনে দিব ওকে। মা বললো না, এখন তো কিছু প্রয়োজন নেই, পরে কিনে দিও। মা গেছিল দেখা করতে। আর একটা কথা হচ্ছে, আমরা ঢাকা যাওয়ার পরে বাবার কাছে উঠি নাই। উঠছি যে আমার মাকে মেয়ের মতো দেখেছিল, যে ওই নানুর বাসায় উঠছি। তারপরে আমার বাবা মাকে বলে তুমি আমার সাথে বেসালাতে বাবা থাকতো, তো বলে তুমি আমার সাথে মেসে থাকবো। বলে না, আমি এখানেই থাকবো। বাবা মেসে চলে গেল। আমাকেও বাবা দেখলো, আমাকে কোলে নিল, আদর করলো, বললো যে কালকে সকাল আমাকে নিয়ে দোকানে গিয়ে অনেক কিছু কিনে দিবে আমার জন্য। তারপর ওই দিন রাতে বাবা স্ট্রোক করে। আমার মা সাথে সাথে জানতে পারে না যে আমার বাবা স্ট্রোক করে। যেদিন আপনার বাবা স্ট্রোক করে তখন আপনার বয়স 2.5 মাস মাত্র। হ্যাঁ। ওকে, তার মানে বাবার কোনো স্মৃতি আপনার মধ্যে মনে নাই। এক্স্যাক্টলি 2.5 মাসে প্রিয় শ্রোতা বুঝতেই পারছেন যে 2.5 মাস যে শিশুর বয়স, সে কখনোই বাবার স্মৃতি মনে রাখার প্রশ্নই ওঠে না। ও যতটুকু এখানে বলেছে ততটুকু শুধুমাত্র মার কাছ থেকে শোনা বা চারপাশে মানুষ থেকে শোনা। মার কাছ থেকে শোনা। তারপর আমাকে যখন আমার বাবার মৃত্যুর 4th দিন 4 দিন হয়, তখন আমার একটা ভাইয়া আসে, বলে কাকিমা আপনাকে তো একটা কথা বলি না, যে কথাটা বলার জন্য আমি আসছিলাম। বলে সেলিম চাচু তো আর নেই মানে কই গেছে। বলে উনি ওই দিন রাতে স্ট্রোক করছে। তা মার সাথে সাথে ওইখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর 2 মাস থেকে মা অনেক অসুস্থ ছিল, আমাকে চিন্তা না, বাট অনেক অসুস্থ ছিল আমার মা। তারপর থেকেই আমার মা আমাকে নিয়ে দেশে আসে না, ওইখানে আমাকে বড় করার স্বপ্ন দেখে যে ঢাকা মেয়েকে বড় করব। তারপর এক সময় যখন আমার বয়স 3 সাড়ে 3, বাবা ডাকা শুরু হয়েছে।
তখন থেকে আমার যে নানা ভাইটা ছিল, আমি নানা ভাইটাকে ভীষণ ভালোবাসতাম। আমার নানা ভাইটা আমাদের জন্য অনেক করেছে। তো এই যে নানা ভাইটা, তিনি তো আসলে আপনার মার আসল আসল বাবা বাবা ছিলেন না, না। তো উনি আপনার মাকে আদর করতেন, মাকে ওনার ছেলে মেয়েদের যে সন্তান ছিল তার চেয়ে বেশি আদর করতো আমাকে, এবং আপনাকেও আদর করতেন। তো আপনার মার সাথে তার সম্পর্কটা হয় কিভাবে? হয় আমার মা প্রথম যখন ঢাকা আসে, বাড়ি থেকে রাগ করে আসে, তখন আমার নানিটা বাজারে যায়, তখন দেখে আমার মা এক পাশে দাঁড়িয়ে ছিল রাস্তার, বলে তুমি এখানে, তুমি কে? বলে এরকম এরকম খালাম্মা, আমি তো ঢাকা আসছি, কই যাবো আমি নিজেও জানি না। বলে ঠিক আছে, মানে আমার নানিকে আমার মা মায়ের মতো ডেকে ফেলেছিল। তখন আমার নানি বলে আচ্ছা আমার তো 4 ছেলে মেয়ে ছিল, 2 মেয়ে, তুই আমার মেয়ের মতো থাকবা? বলে হ্যাঁ থাকবো। তখন আমার মা চলে গেল আমার নানির সাথে, কারণ বাসা থেকে রাগ করে আসছে, কোথায় যাওয়ার পথ নাই। এবং আপনার বাবার সাথে সম্পর্ক নিয়ে বোধহয় এরকম রাগারাগি বাড়িতে মাঝে মাঝেই হতো, রাইট? হ্যাঁ হ্যাঁ। ওকে। তারপর আমার বয়স 3 থেকে 3.5, তখন আমি মানে কি বলবো যে মানে ক্লাস 2 বাচ্চারাও এত পড়াশোনা পারে না, তখন আমি অনেক মানে পড়াশোনা আগায় গেছিলাম। নানু ভাইটা বললো যে ওকে যে স্কুলে ভর্তি করতে হবে, ওকে তো আমরা টাকা পয়সা সব দিতে পারবো, বাবার স্নেহটা তো আর কোনদিন দিতে পারবো না। একটা কাজ করো, ও যদি জিজ্ঞাসা করে মা বাবা কোথায়, তাহলে বলবি যে তোমার বাবা দেশে। তা এখন মানে সবাই বাবা আছে, আমার বাবা নাই। তখন আমি বলতাম মা বাবা কোথায়? বলে বাবা তো তোমার দেশে আসবে আসবে। কথা বলতে বলতে একদিন আমি ছোটবেলা থেকে খালুকে বাবা ডাকি, তা ওই খালুটা ঢাকা যাওয়ার পরে ওই খালুটা বলে আমি তোমার বাবা। তখন আমি ওনাকে বাবা ডাকা শুরু করলাম। পরে আমি ওনার সাথে আসার জন্য অনেক কান্না করলাম, মাকে বললাম আমি তোমার কাছে থাকবো না, আমি আমার বাবার কাছে চলে যাবো। মা বললো আচ্ছা কয়েকদিন পরে যাও, মাত্র বয়স তোমার ছোট, মাকে ছাড়া থাকতে পারবে না তো? আমি বলেছি হ্যাঁ মা আমি থাকতে পারবো, তুমি আমাকে পাঠিয়ে দাও বাবার সাথে। বলেন না মা। এক সময় আমি একটু বড় হলাম, আবার বাবার জন্য কান্নাকাটি শুরু করলাম, তখন মা আমাকে নিয়ে দেশে আসলো। তখনও তো আপনাকে বলেনি যে আপনার বাবা মারা গিয়েছে? না, না। ওকে। তারপর আমাকে নিয়ে দেশে আসা হলো, এসে আম্মু রেখে চলে গেল, মানে রাতের লঞ্চে ঢাকা আসলো শরীয়তপুর থেকে। তা আসার পরে আমি অনেক কান্নাকাটি করি আম্মুর জন্য মায়া লাগে, এমনকি বাবাকে ছেড়ে আম্মুর কাছে আসবো না। তখন আমাকে ওইখানে ক্লাস 1-এ ভর্তি করে দেওয়া হলো। আমার বাবা আমাকে ভীষণ আদর করতো, এবং কি মানে আমাকে বুঝতে দিত না। একটু আমি আপনাকে থামাচ্ছি, আপনি বাবা করে কাকে ডাকতেন? বাবা করে আমি ছোটবেলা খালুকি বাবা ডাকতাম। খালুকি ডাকতেন। আর আপনার মা আপনাকে গ্রামে কেন রেখে গেল? ওই যে বড় হলে টাকা পয়সা দিতে পারবে, সব দিতে পারবে, বাবার স্নেহ ভালোবাসা। তখন তো আমার মা ভাবলো যে খালার বাসায় থাকলে খালুটা ভীষণ আদর করতো, তা আচ্ছা ওকে খালুর বাসায় রেখে দিত। তাহলে খালুর কাছ থেকে আপনি কিছুটা হলো বাবার আদর পাবেন, হ্যাঁ। মা এটা মনে করলো, করার পরে আপনাকে খালার বাসায় রেখে গেল। ওকে, ক্লাস 1-এ ভর্তি করে দিল হ্যাঁ, আপনাকে। ক্লাস 1-এ ভর্তি করে দেওয়ার পরে আমার বাবা প্রতিদিন সকালে বাড়িতে নাস্তা করতে দিত না, আমাকে বাজারে নিয়ে যেত, এবং কি ওইখানে গিয়ে দেশের ভাষায় বলে মালাই দিয়ে রুটি দিয়ে নাস্তা করাতো, ডিম খাওয়াতো। তখন আমার আপু ক্লাস 10-এ, আমি অনেক ছোট, তো তখন আমাকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য আমার আপু তার স্কুলটা বন্ধ হয়ে গেল, এবং কি মানে তারপর আপু আর স্কুলে গেল না, আমাকে নিয়ে দৌড়াদৌড়ি। যখন আমার বড় ভাইটা যে ছিল খালার বড় ছেলে, মানে বিয়ে করানো হলো, তারপর ওনার বউ আসার পর থেকে আমার সাথে মানে অনেক একটা আগে যে ভালোবাসাটা মায়াটা সবার কাছ থেকে পেতাম, শুধু এখন একজনের কাছ থেকে পাই, সেটা আমার বাবার কাছ মানে থেকে। খালুর কাছ থেকে? হ্যাঁ, জি। আর কারো কাছ থেকে এখন ভালোবাসাটা তখন পাই না। আপনার বয়স কত, বা আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 3-তে আমার তখন বয়স ক্লাস তখন 3-তে পড়েন। হ্যাঁ, 7 থেকে 8 বছর। হ্যাঁ। তারপর আমার ভাবি আসার পরে আমার মার একদিন ভীষণ অসুখ হয়, এবং কি আমার বাবা আমার আপু মাকে নিয়ে চাঁদপুর চলে যায়। আমার ভাবি আমাকে পানি আনতে বলে, আমি পানি আনার মানে কলস ছোটবেলা থেকে ধরেই নেই, কিভাবে পানি আনবো। তা আমাকে বললো পানি আন। আমি বলে ভাবি মানে পানি আনতে গিয়েছিলাম কিন্তু পারতেছি না। ভাবি আমি তো পারতেছি না, এই কারণে আমার ভাবি আমাকে ভীষণ মার দেয়। তখন আমি অনেক কষ্ট পাই যে আমাকে কেন মারতেছে। তখন আমি রাগ করে ঢাকা চলে আসার ওর একটা করলাম। ভাবি বললো তুই এখন কোথায় যাবি? আমি বললাম যেখানে খুশি সেখানে চলে যাব। তারপর বলে না আগে বল কই যাবি, না হলে আবার মার দিব। তখন আমি বললাম আমি তো ঢাকা চলে যাবো। বলে হ্যাঁ তোকে তো আমি ঢাকায় পাঠানোর জন্য আমার একটা আচ্ছা ঢাকা চলে যা। মানে ভাবি এইসব বলে আমাকে, আমি তখন নানিদের বাসার কাছে, আমার নাদের বাসা আমাদের বাসা 20-25 মিনিটের রাস্তা, ওইখানে লঞ্চ ফিরতো, আমি লঞ্চ উঠে ঢাকা চলে আসলাম। এসে ওই বয়সে একা একা? হ্যাঁ। হাউ ইট ইজ পসিবল? আমি নিজেও জানি না কিভাবে, মানে আপনাকে বাসা থেকে ছাড়লো আপনাকে? হ্যাঁ ভাবি ছেড়ে দিল, কারণ ভাবিও চায় যে আমাকে ওনারা এত মেয়ের মতো আদর করে, ওনার মেয়েকে একটুকু আদর করে না যে আমাকে যতটুকু আদর করে। ডিস্টেন্স কতক্ষণের ছিল? ঢাকা মানে তখন 9:30 লঞ্চ ছাড়তো, 10টা লঞ্চ, ঢাকা আসতে আসতে 3টা 3:30 বাজতো। তার মানে আপনার 6 থেকে 7 ঘন্টা সময় লাগতো? হ্যাঁ, একা ছিলাম। একা একা আপনাকে ছেড়ে দিল বাসা থেকে? হ্যাঁ।
ওরা জেনে শুনে এটা করেছিল নাকি আপনি? না, আমার ভাবি জানতো, কিন্তু ওনারা সবাই চাঁদপুর ছিল, আমার মাকে নিয়ে অসুস্থ, ডাক্তার কাছে গিয়েছিল, ওনারা কেউ জানতো না। আমার বাবা, আফু আর আমার মা, মানে যে খালাম্মা, ওনা জানতো না। ওরা কেউই জানতো না? না। আপনাকে একা একাই ছেড়ে দিল আপনার হ্যাঁ, ভাবি জেনে শুনে? হ্যাঁ, ভাবি জেনে শুনেই ছেড়ে দিল। কারণ সহ্য হচ্ছে না ওনার, কারণ আমাকে যদি বলে এটা কর, বাবা বলে না, ও কোনো কিচ্ছু করবে না, বুঝে থাকলে তুমি এ বাসায় থাকবে, না থাকলে তুমি চলে যাও, আমার মেয়ে কোনো দিন কোনো কিছু করবে না। তখন ভাবি আপনাকে নিয়ে ওর সাথে একটা রেশারেশি হয়েছিল? হ্যাঁ। তাহলে আপনি কিভাবে আসলেন? আমি বাসা থেকে রেডি হয়ে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে নদীর পার আসি, এসে দেখি লঞ্চ অলরেডি ভিড়ানো, তা নৌকা দিয়ে পার হই। এখন বর্তমানে বেরিবা 2টা, কিন্তু তখন নৌকা ছিল। নৌকা দিয়ে পার হওয়ার পরে দেখি লঞ্চে সোজা উঠে যায় একটা, মানে ওইখানে একটা ভাই ছিল, ওই ভাইটা আমাকে জিজ্ঞাসা করে তুমি কই যাও? আমি কি আমার আম্মুর সাথে, আম্মু কই? আমি কি আম্মু উপরে। কিন্তু যখন আমার নানিকে বাড়িতে জানাজানি হয়ে গেল এবং কি আমার ভাবি জানতো, তখন আমার ভাবিকে এসে বাবা, তখন মনে হয় 12টা বাজছে, এসে বাবা অনেক রাগ দিল যে হ্যাঁ আমার মেয়েকে তুই কই রাখছিস, কই আমার মেয়েকে খুঁজে বার কর। বললো ও ঢাকা চলে গেছে। কি ব্যাপার গেল? তখন আমার বাবা ভীষণ মানে অনেক রাগী ছিল, তো অনেক রাগ হয়ে আমার মেয়ে ভাইয়াকে ফোন দিল যে এরকম এরকম তোর বউ এরকম এরকম করছে, এখন তো আসা ঢাকায়, এখন কি করবি? ও তো এখন লঞ্চে চলে গেছে। আমি কান্না করতেছিলাম, কোথায় যাব, চিনি না, কখনো আসি নাই ঢাকা, তখন বয়স মানে ক্লাস 3-তে পড়ি, বুঝি নাই তো। তারপর আমি বললাম যে এখানে বসে বসে নিজেকে নিজে বলি যে আমি কেন আসলাম বাড়ি থেকে, আবার লঞ্চে চলে যাবো, আবার লঞ্চে ওঠার মানে একটা প্ল্যান করলাম যে আবার লঞ্চে উঠে বসে থাকবো। তা 2টা আঙ্কেল এসে আমাকে বললো যে মামুনি কান্না করছো কেন? আমি বললাম চাচ্ছু আমি তো কান্না করছি আমার মার জন্য। উনি আবার বলে হ্যাঁ হ্যাঁ তোমার মা তো আমাকে একটু আগে বলেছে আমার মেয়েকে একটু দেখলে আমার কাছে পাঠিয়ে দিও, এই দেখো তোমার মা তোমাকে কতগুলো চকলেট দিয়েছে। ওই আঙ্কেল 2টা বলে কথা, তো ওনাকে নিয়ে ওই টার্মিনালের যে লাস্ট এরিয়া, তো ওইখানে নিয়েই আমাকে মানে মুখটা বেঁধে ফেলা হয়। মানে যে 2জন ভদ্রলোককে আপনি বললেন এবং তারা আপনাকে নৌকাতে তুলে নিয়েছে এবং মুখটা বেঁধে ফেলেছে? হ্যাঁ। ফোন ও সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে যাহা বলিব সত্য বলিবর আসনে বসে রয়েছে আরোহী। আরোহী জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছে আমরা ধীরে ধীরে অপ্রিয় সত্য আবিষ্কার করব। তবে তার আগে আমরা জেনে নিতে চাই কম্পিউটারের কাছ থেকে SMS পোলের রেজাল্ট। Yes, 85%. No, 10%. No comments, 5%. কম্পিউটার বলছে 85% ইয়েস, 5% হচ্ছে নো কমেন্টস এবং বাকি সবাই হচ্ছে নো। বুঝতেই পারছেন 10% হচ্ছে নো। আমরা চলে যেতে চাই আবারও আরোহীর কাছে। ওকে আরোহী, আপনি যেটা বলছিলেন যে আপনার মুখটা বেঁধে ফেলেছিল, হ্যাঁ, তারপর কি হলো? আমার নানু, যে নানা ডাকতাম, উনি আমার মা দৌড়ে অনেক দ্রুত সদরঘাট চলে আসছে। আমি আমার আম্মুকে প্রথম দেখি নাই, তো ওইখানে নিয়েই আমাকে মানে মুখটা বেঁধে ফেলা হয়। বেঁধে ফেলে ওনার যে নৌকা, ওই যে সদরঘাট দেখেন এই যে ছোট ছোট নৌকাগুলো, ওটাতে আমাকে উঠায়। তখন আমি মাকে দেখি, আমার আম্মু আমাকে একটু দেখে, কিন্তু আমার আম্মু অতটা করে না, আমার আম্মুর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। আমার নানা ভাই অনেক কিছু করার জন্য একটা চেষ্টা করে, যে সেনাবাহিনীর ফোর্স এইসব পাঠায়, মানে নৌকা অনেক চেষ্টা করে ধরার জন্য, কিন্তু ওনারা স্পিড নৌকা ছাড়ছে, মানে আর থামতেছে না। তারপর এক সময় দেখ আমার হাত বাঁধা ছিল না, শুধু মুখটাই বাঁধা ছিল। তখন 2টাই তো লোক, মনে মনে ভাবলাম যে আমাকে তো নিয়েই চলে যাচ্ছে, তাই এখন কি আর হবে। তখন ওই যে নৌকাতে যে পানি উঠলে একটা নৌকা থেকে পানি বের করার একটা যন্ত্র থাকতো, ওইটা আমার হাতের কাছে ছিল। তখন ওইটা দিয়ে আমি একজনকে মাথায় আঘাত করি, তখন উনি সাথে সাথে ওই আঘাতেই পানিতে পড়ে যায়, এবং আরেকজন আমার কাছে দৌড়া আসার সাথে সাথে আমি সরে যাই, আর উনিও ঠাস করে পানিতে পড়ে যায়। তারপরে আমার ওই ফোর্স যারা ছিল তারা অনেক দ্রুত আমার কাছে যায়, গিয়ে আমাকে মানে কোলে নেয়। আমার নানা ভাই আমাকে কোলে নিয়ে বলে তুমি এত সাহসী? হ্যাঁ সাহসী। আর ওই 2জনকে কি করলো? ওই 2জনকে তো পুলিশে দেওয়া হলো। তারপর আমাকে ঢাকায় না, আমি বাসা যেতে ভয় পেতাম, যে বাসা থেকে পালিয়ে আসলাম, এটা কি হয় বাসায় যাওয়াটা। আমি ভীষণ মানে ভয়ে একটা ভিতরে একটা কাজ করতো। 5 থেকে 6 দিন থাকি ঢাকায়, আবার মা দেশ নিয়ে যায়। আবার ওইখানে নিয়ে আমি কি করি, আমাদের যে পাকঘরটা ছিল ওর কাছে গিয়ে লুকিয়ে থাকি, আমি যাবো বাসায় ঢুকবো না। আমাকে অনেক কান্নাকানি, মা আমি বাসায় যাবো না, আমি তোমার কাছেই থাকবো। বলে তুই তোর বাবাকে ছাড়া থাকতে পারবি তো? তখন ভাবলাম না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। তখন আবার যাই। তারপরে এরকম বাবা আমাকে প্রথম যাই আর বকা দেয়, বলে হ্যাঁ তুই আমাকে ছেড়ে চলে গেলে আমার কষ্ট হয় নাই, কি বলছে এবার আমাকে, ভাবি মারছে আমাকে। তা ভাবি কি আর কিছু, কারণ ছেলে তো, ছেলের বউ, যদি বউকে বলে ছেলের লাগবে, তখন ছেলে যদি হাতছাড়া হয়ে যায় তখন আর বলে না ছেলে, বউকেও কিছু বলে না, ছেলেকেও বলে না। তখন আমাকে সাথে প্রায় 1 বছর
পর্যন্ত আমার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করতো না, কারণ জানতো যে ভাইয়া বলছে আমার বোনের সাথে কোনো ব্যবহার খারাপ করলে আমি তোমাকে ডিভোর্স দিব। তো যখন আমি ক্লাস 4 উঠি তখন আমার মানে ভাবি আমাকে কাজ শেখানোর জন্য এটা মার কাছে বলে যে ওকে কাজ শিখাতে হবে। তখন মা বলে হ্যাঁ, বাবা বলছে না, ওকে কোনো কাজ শিখতে তোমরা দিবে না, ওর খুশি মতো যা করে সে। তারপর একদিন ভাবি আমাকে মানে কাজের জন্য অনেক ইয়ে করে বলছে যে কাল থেকে সকালে ঘুম থেকে উঠে থাল বাসন ধুবি, উঠান ঝাড়ু দিবি, আরবি পড়তে যাবি, এসে ভাত খেয়ে যদি কোনো কাজ থাকে করে তারপরে গোসল করে স্কুলে যাবে। এটা হচ্ছে আমার মানে ডেইলি রুটিন। আপনার খালামণি কি কখনো আপনার সাথে ধরনের আচরণ করতো? হ্যাঁ, খালামণি ওইভাবে বলতো, ভাবি ওইভাবে বলতো। হ্যাঁ, তারপরে শুধু বাবা মানে খালুটা একটু ডিফারেন্ট ছিল। খালুটা ভীষণ আদর করতো আমাকে অনেক অনেক। তারপর একদিন এরকম সকালবেলা আমার ঘুম থেকে অনেক জ্বর ছিল, উঠতে দেরি হয়। আমার মা মানে ভাবির কথা শুনতেই হবে, না হলে তো বোঝেনি যে বাড়ির বড় বউ, এই কারণে ভাবির কথা শুনে মা আমাকে অনেক মারে। বিশেষ করে আমার মা একটা যে উনি আমার মা, আমার ভাবতেও এখন মানে খালাম মাই তো আমার ভাবতেও বড় কষ্ট হয়। উনি বিশেষ করে আমাকে চুলে আঘাত করতো, যে এই কারণে আমার মানে প্রায় ডাক্তার কাছে গেলে বলে তোমার ব্যান্ডের সমস্যা, যে তোমার মাথা অনেক আঘাত। উনি আমাকে বিশেষ করে মাথায় আঘাত করতো আর পেটে। তারপর একদিন উনি আমাকে ভাত খেতে বসছি, তারপর উনি আমাকে মারতেছে, আর যে তরকারি বাড়া চামিচটা, ওই চামিচটা আমার মুখের ভিতরে দেয়, আর এই জায়গায় আমার এই জায়গায় রগটা কেটে যায়। তখন মানে আমি ভীষণ কান্না করি। আর কান্না করলেও কি যে আমাকে ওই চকলেট দিয়ে, জানে আমার চকলেট প্রিয়, আর কান্না করলেও আমি চকলেটের পাকল চকলেট দিলাম বাবার কাছে, আর কোনো কিছু বলতাম না। বাবা আমাকে মেরেছে এসব কিছু বলিনি। তো একদিন আমাকে ভীষণ, ওই দিনে আমার মানে প্রথম মানে যে আগে মারতো অল্প, ওই দিন আমার ভীষণ মারে, পিঠে একটা লাথি মারে, অনেক ব্যথা পাই। আমি ওই চকলেট দিছে, আমার সব ঠান্ডা। তা বাবা বলে আসো চকে যাই, আমার দেশের ভাষায় আঞ্চলিক ভাষায় ওইটাকে চকি বলে। চকে যাই, গেলাম। বাবা বলে আমি মনে হাঁটতেছি আর ওই ব্যথায় কান্না করতেছি, বাবাকে বসতে দেই না। বাবা বলে কোলে উঠবি, আমি কি না কোলে উঠবো না বাবা, হাঁটো। তো বাবা হাঁটতেছে, আর গরু মানে কলি খেতে গরু দিতেছে, আর বাবা হাঁটতেছে, আমিও বাবার এক সময় আমার এত ব্যথা করতেছে, হাঁটতে কষ্ট হচ্ছে, তখন আর হাঁটতে পারতেছি না, বসে পড়ছি। একটা পথ ছিল, পথে বসে পড়ছি। অনেক দূর বাবা চলে গেছে, দেখে পিছনে আমি নাই। তা আবার আসলো দৌড়ায়, কি হয়েছে মা, কিছু হয়েছে? আমি বাবা আমার পিঠে ভীষণ ব্যথা করতেছে। বলে কে নাও, বল বাড়ি থেকে কিছু বলছে, এখন বল কে কি বলছে। আমি ওদেরকে এখনই বাড়ি থেকে বটি দাও দিয়ে গলা কাইটে ফেলাম, যে আমার মেয়েকে কে কি বলবে। হ্যাঁ, তখন ভাবলাম যদি বলি সত্যি সত্যি বাবা, তখন তার বুঝতাম না বাবা কি, তখন আর এইসব বলিনি। না বাবা আমি ঠিক আছি, গাছ থেকে পড়ে গিয়েছিলাম অবশ্য বন্ধুদের সাথে দুষ্টামি করতে গিয়ে। তো বাবা বলো আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোকে আমি গাছে ওটা শিখাবো। আমি এটা ভাবি যে আমার এখানে খালার আদর করার মানে প্রয়োজন সবচেয়ে বেশি। খালু অন্যের ছেলে, উনি আদর না করলো, কিন্তু এখানে উল্টাটা দেখছি যে খালু আমাকে ভীষণ আদর করে, খালা আমাকে সাইডই দিচ্ছে না। ওকে। তারপর একদিন আমার খালা আমাকে বলে যে হ্যাঁ তুই প্রতিদিন এই কাজগুলো করিস না, আমার জন্য সব রেখে দিস। আমি তো সব কাজই করি, কি কাজ? তুই ভাত রান্না করিস না। আমি জানি না কিভাবে আমি ভাত রান্না করব। তখন একদিন আমাকে ভাত রান্না করতে দেয়, তা আমি ভাত রান্না করতে জানি না, মানে কি বলবো, দেশের চুলা তো লাকড়ির চুলা। তা আমি ওগুলাতে কান্না করে সব মানে জামা টামা সব ভিজে ফেলি কান্না করতে করতে। ওই ধুমাটা চোখে লাগলে চোখ জ্বলে। তো বাবা এসে ঠিকই মানে বাজার থেকে মাছ নিয়ে এসে দেখে আমি পাক করে, তুমি পাক করে কেন, তুমি স্কুল যাও নাই? বাবা আমাকে এরকম ওই দিন মানে প্রথম বলছি যে বাবা আমাকে এরকম করা হয়েছে। বলে হ্যাঁ কে? তখন বাবার ভয়ে মা দরজা আটকে বসে আছে। আমার মেয়ের উপর দিয়ে হাত তুলছিস, আজকে তোর হাত আমি কেটে ফেলবো, আর তোকে আমি আজকে ডিভোর্স দিব, আমি তোকে রাখবো না, কারণ তুই জানিস আমি আমার মেয়েকে কিছু বললে কাউকে ছাড়ি না, তুই কেন বলছিস? তারপরে আরেকদিন আমি স্কুলে যাই, স্কুল থেকে এসে মানে সকালে কাজ করে যাই, স্কুল থেকে আসার পরে আমাকে ভাবি বলে উঠান ঝাড়ু দে। আমি বলে ভাবি আমি ভাত খেয়ে তারপরে ঝাড়ু দিই। বলে না, উনি কাপড় ধুইতেছে আর আমাকে বলতেছে হ্যাঁ তোর বাবাকে মানে তোর মরা বাপ কি এসে ভাত রান্না করে দিয়ে গেছে, বাসায় এসে দেখি বাবা নাই। তখন তো আমার আরো বেশি কষ্ট। হ্যাঁ বাবা নেই, আমার মরা বাবা কি? আমি একদম কি বলবেন, আমি কান্না করতে করতে একদম মানে আপনি বুঝেনি নি, তখন তো জানেন না আপনার বাবা মারা গিয়েছে। হ্যাঁ, তা আমি সব মানুষ এক জায়গায় হ্যাঁ আমার বাবা মরে গেছে, আমার বাবা মরে গেছে, বাবা কই? তারপর আপুর দেখে, আপুর আমার যে বড় বোনটা ওনাকে জড়িয়ে ধরে, আপু তুমি কান্না করতেছো না কেন? আমি একাই কি কান্না করবো? উনি কি আমার একাই বাবা, তোমার বাবা না, তুমি কান্না করো না কেন আপু? হ্যাঁ কি হয়েছে? আমি আপু ভাবি তো বললো আমার মরা বাপু আমাকে নাকি রান্না করে দিয়ে গেছে, ওগুলো আমি খাবো। তো ওই সময় আমি অনেক কান্নাকাটি করি। তারপরে হ্যাঁ ওকে এভাবে দিলে হবে না, ওকে শাস্তি দিতে হবে। এখন খালামা বলে আচ্ছা ভাবিরে বলে তুমি খুন্তি গরম করো। তখন ভাবি খুন্তি গরম করো। আমি ওই খুন্তি দেখে কি বলবো, আমার ভাইয়ের পায়ে পড়বো না কোলে উঠবো, আমি ওইটাই চেষ্টা করতেছি। তো আমার ভাইয়া এক সময় মানে আমার ভাইয়া বুঝতে পারছে যে আমাকে ভয়
দেখানো হবে, কিন্তু কোনোদিন ভাই বুঝতে পারে না যে খুন্তির আঘাত আমার শরীরে দেওয়া হবে। তখন আমার এই হাতে এই যে এখানে খুন্তির একটা দাগ আছে, খুন্তি দিয়ে এখানে। কত বছর বয়সে এটা করে আপনার সাথে? তখন ক্লাস 5-এ। ক্লাস 5-এ পড়েন আপনি, তার মানে 10 বছর বয়সে। হ্যাঁ, তখন এই কাজটা করে, তখন আমার ভাইয়া ভীষণ কান্নাকাটি করে। আমি একটু জানতে চাই যে বাবার একটা আদরে থাকার জন্য বাবার প্রতি আপনার অদ্ভুত রকমের একটা টান ছিল, যে কারণে আপনি এই পরিবারে এসে আপনি এত কষ্ট সহ্য করে থাকছেন। যখন আপনার প্রতি ধরনের অন্যায় আচরণ করা হতো, আপনার কি মনে হতো না যে মার কাছেই ফিরে যাই? মার কাছে প্রথম মাকে বলতাম যে মা আমার না এত কষ্ট দিচ্ছে, আমার মা সহ্য হচ্ছে না। তখন মা জিজ্ঞাসা করতো তার বোনকে, যে বুয়া বলতো, তো বুয়া তুই আমার মেয়েকে এত কষ্ট দিস, আমি তো আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিতে চাই না, তুই কেন আমার মেয়েকে কষ্ট দিস? বলে না না, আমি তোর মেয়েকে তো অনেক আদর করে রাখি, আমার চেয়ে কেউ আদর করে না তোর মেয়েকে। তখন এগুলো শুনে তখন তো ফোন কেটে দিত, ঠিক আছে। তারপরে ওগুলো আবার বলতে, হ্যাঁ তুই তোর মার কাছে যাই করছিস, তুই তোর মা কাছে আছে, আমি মেরে ফেললেও কে তোকে দেখবে না, এই কথা বলে আমার মার দিত। মানে 3টা থেকে 4টা চিপটা আমি মাকে বললাম, বলার পর আরো দেখি টর্চার বেশি, তারপর আমি মাকে বলা বন্ধ করে দিলাম। আপনার ভাইয়ের সামনে এটা করলো? হ্যাঁ, আমার ভাইয়ের সামনে। ভাইয়া মানে কি বলবো, যখন আমাকে দিল তখন আমি ভাইয়ার চোখের দিকে তাকাই, শুধু চোখের পানি ফেলতে পারছি, বলতে পারি না ভাইয়া তুমি আজকে এই কারণে আমার এত কষ্ট দিলে ভাইয়া, আমি তোমার পায়ে পড়ে বলছি ভাই, আমি কোনোদিন কোনো মেয়েদের সাথে বড় ছেলেদের সাথে মিশবো না, আর তুমি কেন মাকে বললে এটা? ভাইয়াকে বলার পর ভাইয়া আমাকে বলে, আচ্ছা বোন আমাকে তুমি মাফ করে দেয়, আমি বুঝতে পারি না যে মা এত কিছু করবে। এখন আমার বন্ধু ছোট ছোট মানুষ, বড় না। তারপরে ক্লাস 6-এ উঠলাম, আমার ভাই আমাকে নিয়ে যেত, স্কুলে দিয়ে যেত। বাবা ভীষণ আদর করতো, এখনো ওই আগের মতো, কিন্তু মা বাবির টর্চার এরকম প্রতিদিনই হতো। আর বাবির কাছ থেকে আমি সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে ভাই আমার এটাই, যখন আমি একটু বুঝের হলাম যে আমার বাবা নাই, তখন বাবি আমার বাবাকে তুলে, বিশেষ করে আমার বাবাকে তুলে গালাগালি করতো। তখন আমি আমার ভাবিকে ছাড়তাম না, আমি বলতাম 1 দিন 2 দিন 3 দিনের সময় আমি তোমাকে ছাড়বো না। ভাবিকে এইসব আমি বলা শুরু করলাম, আমিও ভাবির সাথে উল্টা টর্চার ভাবিকেও করা শুরু করলাম। ভাবিকে বলতাম, ভাবি আপনি এরকম করলে আমি সব বড় ভাইয়ের কাছে বলে দেবো। হ্যাঁ বলে তুই কি করবি? তখন আমার ভাতিজি হয়, হওয়ার পরে আমার ভাতিজি যত কাপড়, মানে বাচ্চা মানুষের কাপড় যে বোঝেনি, সবগুলো আমার হাতে ধোয়াতো, আমি ধুতাম, নিজেই ধুইতাম, বলতাম না। তারপর এরকম করতে করতে ক্লাস 7-এ এই প্রথম ক্লাস 7-এ আসা হয়। আসার পরে আমার জন্মদিন, তখন আমার মা আমার জন্মদিনটা অনেক বড় করতে চায়, আমার খালারা সবাই আসে আমাদের বাসায়। তখন ওই সময় আমার একটা বান্ধবীর বোনের বিয়ের অনুষ্ঠান বড়, তারপরে অনুষ্ঠানে আবার ও আমাকে বিয়ের আগের দিন নিতে আসলো। আমার মা বলে, না ও তো ছোট, আচ্ছা কালকেও যাবে, ঠিক আছে কালকে যাবে। তারপরে ওই দিন আমার আম্মু আমার জন্য ওই যে ওই বাসায় দেওয়ার জন্য গিফট কিনে নিয়ে আসলো। আমি গেলাম, একাই গেলাম বিয়ে খেতে, মাকে মানে বলেছি, মা বলে না তুই একাই যা। তাই গেলাম, বিয়ে দেখা কাছেই বাসা ছিল, বাসা আসলাম। আসার পরে আম্মু ঢাকা চলে আসলো। এরকম করে আগস্টের দিকে একটা ছিল, আমি প্রতিদিন স্কুল, তখন তো 7-এ পড়তাম, প্রতিদিন স্কুলে যেতাম, আর একটা ছিল আমাকে ফলো করতো। প্রিয় শ্রোতা, আমরা একটা ভিন্ন জায়গাতে ঢুকে যাচ্ছি অপ্রিয় সত্য প্রকাশের এই পর্যায়ে এসে, কিন্তু এখন পর্যন্ত যতগুলো কথাও আমাদেরকে বলেছে, সেখানে ওর জায়গাটা থেকে অপ্রিয় সত্যগুলো হচ্ছে এগুলোই, যেগুলোর জন্য ওকে দোষ দেওয়া যায় না, ওর পারিপার্শ্বিক অবস্থা। আমি এই ঘটনার এই জায়গাটায় যাবার আগে আমি আপনার কাছে কিছু জিনিস জানতে চাই। সেটা হচ্ছে যে মা তো ওই নানার বাড়িতে থাকতেন, যে নানার সাথে পরিচয় হলো ঢাকাতে গিয়ে, ওখানে থাকা অবস্থায় উনি তো নিশ্চয়ই কিছু না কিছু করতেন, কাজ করতেন, রাইট? কি করতেন উনি? মানে একটা জব নিয়েছিল একটা হসপিটালে, মানে যে সিজার হবে বা কোনো অপারেশন হবে, যন্ত্রগুলো আগায় দেওয়ার জন্য। আচ্ছা, সিস্টার হিসেবে কাজ করতেন উনি। আর আমি যেটা বুঝি যে সারাদিন বোধহয় ব্যস্ত থাকতেন, যে কারণে আপনাকে সময়ও দিতে পারতেন না। তো সেহেতু উনি চেষ্টা করলেন যে এরকম একটা পরিবারে আপনি বড় হন। 1 2 নম্বর হচ্ছে উনি কি প্রতি মাসে টাকা পাঠাতেন আপনি যেখানে বড় হতেন? হ্যাঁ, প্রতি মাসে টাকা পাঠান করি। আমার আব্বার কাছে যে বাবা ডাকতাম, ওনার কাছে হাতে পড়তো না, পড়তো হচ্ছে ওই খালার হাতে, আমার আপুটার হাতে। আর আমার আপুটা আবার একটু অন্যরকম ছিল, মার কাছ থেকে মিথ্যা কথা বলে বলে টাকা টুকা নিয়ে ও কানের দুল বানানো শুরু করলো, অনেক কিছু বানাতো। এককালে আমি মাকে বললাম, মা আপুর কানের দুল আছে, আমারও তো নাই, মা আমাকে বানিয়ে দেবে না? তখন অনেক স্বর্ণের তো দাম কম ছিল, আমার মা অনেকটা ওজনের একটা কানের দুল বানিয়ে দিল, এবং কি ওই কানের দুলটা আমি পড়তে পারিনি। আমার আপু পরে ছিঁড়ে অর্ধেকটা রেখে মাকে অর্ধেকটা দিয়ে দিছে। তখন মা বলে, আর কোথায়? বলে, হ্যাঁ আমি হারায় ফেলছি, আশা কানে দিয়ে ছিঁড়ে ফেলছে, তো আশা হারায় ফেলছে। মানে এরকম বলার পরে আমার আম্মু আর আমাকে কোনো কিছু জিনিস বানিয়ে দেবে না। আমি 7-এ ওই যে বললাম যে আগস্টে আমাকে একটা ছেলে প্রথম ফলো করতো, ক্লাস 7-এ। আমি দেখি যে আমি স্কুলে যাওয়ার সময় একটা ছেলে ফলো করতেছে, স্কুলে গেলেও জানলার, আমি সবসময় জানলার পাশে বসতাম, ওইখানে একটা ছেলে গাছের থেকে দাঁড়িয়ে আছে। ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো না, এভাবে আমার দিকে তাকিয়ে থাকতো। তখন আমি বললাম যে ও ডিস্টার্ব করে না, আমি ওনাকে কি বলবো? তখন এরকম আগস্টের লাস্টের দিকে আসলে আমি ওনাকে প্রথম দেখি, মানে একদম মুখামুখি হয়ে যায়। তখন আমি বলি, ভাইয়া আপনি আমার দিকে এভাবে তাকায় থাকেন কেন? বলে, আপু এভাবেই, তোমার নামটা একটু জানতে পারি? তখন আমি বলি যে আমার নাম আরোহী।
বলে ও তো অনেক মিষ্টি নাম, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে। আমি বললাম তো কালো, তুমি আমাকে মিষ্টি বললে কেন? তখন তুমি বলে ফেলাম, তুমি আমাকে মিষ্টি বললে কেন ভাইয়া? বলে না না আপু এইভাবে বলছি। ও আপনাকে আপু বলতো? হ্যাঁ আমাকে আপুই বলতো। ও দেখতে আপনার চেয়ে বড় ছিল? বড় যতটুকু ছিল আপনি মানে দেখেছেন আমার জানা মতো আমি যখন 7 এ তখন মনে হয় ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার পড়তেছে। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার নাকি অনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার? না ইন্টারমিডিয়েট, মানে এসএসসি অলরেডি শেষ। আচ্ছা, কিন্তু তার আমি মানে আপনার তারপরে জানতাম না যে এসএসসি পরে উনি পড়াশোনা করতো, কিন্তু জানতাম এসএসসি পাস শেষ। আচ্ছা, তার মানে আপনার চেয়ে 5 থেকে 6 বছরের বড় ছিল। ওকে। আগস্টের 28 তারিখে আমাকে বললো যে একটু দাঁড়াবে। আমি হ্যাঁ দাঁড়াবো বলেন। তখন আমাকে বললো যে আরোহীর কাছ থেকে আমরা জেনে নেব বাকি যে ঘটনাগুলো ওর জীবনে ঘটেছে সেটা। তবে তার আগে আমরা জানবো কম্পিউটারের কাছ থেকে SMS পোলের রেজাল্ট। Yes, 83%. No, 7%. No comments, 10%. কম্পিউটার বলছে 83% ইয়েস। তার মানে আমরা দেখতে পাচ্ছি আগের থেকে 2% কমে গিয়েছে। আমরা ঠিক জানি না শেষ পর্যন্ত বিশ্বাসযোগ্যতার লেভেলটি কোথায় থাকবে। এবং 7% বলছে নো, আর বাকি 10% হচ্ছে নো কমেন্টস। প্রিয় শ্রোতা, আমরা ঘটনার যে পর্যায়টাতে রয়েছিলাম সেখানে একটু সামারি করতে চাই। সামারিটা হচ্ছে এরকম যে এমন একটি পরিবারে বড় হচ্ছে আরোহী, যে পরিবারটি আসলে তার নিজের পরিবার ছিল না। তিনি যাকে বাবা হিসেবে রাখছেন সেখানে তার রক্তের কোনো সম্পর্ক ছিল না, তিনি ছিলেন খালু। খালু তাকে বাবার স্নেহেই মানুষ করেছেন, কিন্তু ওই পরিবারে অন্যান্য সদস্য যারা ছিলেন তারা তাকে সেভাবে দেখেননি এবং তাতে ওই ছোট্ট মেয়েটির সাথে অনেক রকমের অত্যাচার করছেন। তার আপন মা ঢাকায় থাকতেন এবং আপন মা একজন চাকরিজীবী ছিলেন। তিনি স্বভাবতই চেয়েছেন এমন একটি পরিবার এই মেয়েটি বড় হোক যেন ওখানে পিতৃস্নেহ পায়, একটা পারিবারিক আবহাওয়া পায়, একটা সিকিউরিটি থাকে। কিন্তু আমরা যে শৈশবটা দেখলাম বা এখনো দেখছি সেটা আসলেই ওর জন্য খুব বেশি সুখকর ছিল না। এরকম একটি অবস্থায় ক্লাস 7 পড়ুয়া আরোহীর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। একটা ছেলে তাকে অনেকদিন যাবৎ ফলো করছে এবং একটা পর্যায়ে তাকে থামিয়ে কিছু একটা বলতে চায়। আমরা ঠিক ওই জায়গাটা থেকেই ফিরতে চাই। আরোহী, তারপর কি হলো? তারপর উনি আমাকে দাঁড়া করালো, বলল আপু আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তখন আমি এটাই বললাম ভাইয়া ভালোবাসা মানুষ খায় না মাথায় দেয়। তখন উনি হাসতে হাসতে বলে আমাকে যে তুমি এটাও জানো না ভালোবাসা মানুষ খায় না মাথায় দেয়, তোমার একটু কোনো বুদ্ধি নাই? বললাম ভাইয়া আমি তো কখনো জানি না, বলতেও পারবো না। তখন আমাকে উনি ওই কথা বলে প্রায় আধা ঘন্টার মতো লেট। মানে এক্স্যাক্টলি আপনি ভালোবাসা খায় না মাথায় দেয় এই কোশ্চেনটা করেননি, বাট ভালোবাসা আসলে জিনিসটা কি এই জাতীয় আমি কিছু এটাই বলছি। এটাই বলেছিলেন হ্যাঁ আপনি? এটাই সাথে আমি তখন বুঝতাম না যে ভালোবাসা কি জিনিস। ওকে, তারপরে ও রিপ্লাই দিল যে ভালোবাসা কি জিনিস? ভালোবাসা কি জিনিস সেটাকে তুমি বোঝো না বা ওকে। তারপর ইভেন আপনি তখন কি বুঝতেন লাভ না না জিনিসটা কি? ওই সময় আমি এটা একদম বুঝতাম না। কারো কাছ বুঝলে থেকে আবার- আপনি শুনেন না আমি বললাম না আমার ভাইয়া আমাদের বড়দের সাথে মিশতে দিত না। ওই দিন এইসব বলে যে আমি তোমাকে ভালোবাসি, এইসব বলার পরে আমি বাসায় চলে যাই। ও আবার ওই পর দিন আসে এসে বলে আমি তোমাকে না পেলে মরে যাবো, এখন তোমার ডিসিশন কি তুমি সেটা আগে বুঝো। ওকে, ছেলেটার নামটা কি ছিল? সেটার নাম সোহাম। সোহাম। হ্যাঁ। ওকে। তারপর ওই দিন আমি চলে যাই আবার। তারপর দিন 1 তারিখে ও আমাকে প্রথম ওই দিন বলে যদি আজকে না বলো হ্যাঁ বা না তাহলে তোমাকে আজকে যেতেই দেওয়া হবে না। আমি বলি ভাই আমার বাসায় ভীষণ বকবে, আমাকে যেতে প্লিজ। বলে না তুমি আগে বলো। তখন আমি বলি ভাই আমি ভালোবাসায় কি জিনিস সেটা বুঝি তারপর আপনাকে বলবো। বলে না এখন তোমাকে বলতে হবে হ্যাঁ যে আমার সাথে আমাদের বাসায় যেতে হবে, গিয়ে আমাকে বিয়ে করতে হবে। তখন আমি বললাম যে আমি আপনার বাসায় যাব, বিয়ে করব, এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ তোমাকে না পেলে আমি মরে যাব, আমি তোমাকে না পেলে সত্যি সত্যি সুইসাইড করব, এরকম একটা আমাকে বলছে। আমি ভাইয়া ছেলেটা আপনাকে কতদিন যাবত ফলো করতে বলেন তো? প্রায় 1.5 থেকে 1 মাস 1-1.5 মাস ফলো করেছে হ্যাঁ। আপনাকে। 1-1.5 মাস ফলো করার পরে আপনার সাথে কথা বলা শুরু করেছে। এই যে মরে যাব, না পেরে অমুক করবো, বুঝো না, এই জাতীয় কথাবার্তা বলছে, এগুলো কতদিন যাবত বলছে? এগুলো মানে 10-12 দিন বলেছে। 10-12 দিন আমার ওনার সাথে কথা হয়েছে। তারপরে উনি আমাকে 1 তারিখে বললো যে আজকে যে তুমি হ্যাঁ না কিছুটা না বলো তাহলে আমি সত্যি সত্যি দেখো তোমাকে কি করব। আমি ভাবলাম যে আমাকে কি করবে, আপনাকে কখনো দেখি নাই চিনি। তখন আমি এটা জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের বাড়ি কই? চাঁদপুর। এখানে আসছেন কাদের বাসায়? তো এখানে তোমার কাছে আসছি। আমার কাছে মানে পড়াশোনা করে না? হ্যাঁ আমার এসএসসি পাস শেষ, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হব বলে আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হব। এই যে কথাগুলো আপনার সাথে হতো, আপনার সাথে স্কুলে যাওয়ার সময় হতো নাকি অন্য কোনো না সময়? স্কুলে যাওয়ার সময় একটা রাস্তা ছিল, তো ওই রাস্তাতে উনি দাঁড়িয়ে থাকতো। তো আপনাকে স্কুল ড্রেস পরা অবস্থায় উনি হ্যাঁ ধরতো? উনি স্কুল ড্রেস পরা অবস্থা ধরতো, এবং কি আধা ঘন্টা বা 10 মিনিট লেট হয়ে গেলে বাড়িতে এসে ওনার জন্য বকা খেতে হইতো। আচ্ছা।
তারপরে ওই দিন আমাকে বলে, তখন আমি বলি ভাইয়া সব ছেলেরা না মুখে বলতে পারে যে সুইসাইড করব, মরে যাব, এরকম ভয় দেখানোর জন্য, কিন্তু কোনো ছেলেই না আজও পর্যন্ত কাউকে মরে দেখাতে পারে না। তারপর উনি ওই দিন কিছু বললো না, 3 তারিখে আসলো না, আবার 4 তারিখে আসলো। আয়সা বলে আজকে তোমার কোন ডিসিশন তুমি আমি জানি না, একটাই আমার মরণ বাঁচানো এখন তোমার হাতে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি না, আমি আপনাকে বিয়ে করবো না। আমি আপনাকে কেন বিয়ে করবো? আচ্ছা, রাইট। প্রশ্ন তো সেটাই যে আসলে আপনি তাকে কেন বিয়ে করবেন, আর কেনই বা আপনাকে ধরে সে এভাবে করছে। আপনি কি সেই ছেলের ফ্যামিলি সম্পর্কে ততদিনে কিছু জেনেছেন তার কাছ থেকে? আমি জিজ্ঞাসা করেননি? না, জিজ্ঞাসাও করিনি, এটাই জিজ্ঞাসা করছে আপনার কবে, আমি বাবার একমাত্রই ছেলে। তারপরে আবার 5 তারিখে আসলো, উনি ওই দিন বললো আজকে যদি তুমি কোনো ডিসিশন না নাও আমি তোমার সামনে বিষ খাবো। তখন আমি বললাম ভাইয়া আমার তো স্কুল দেরি হয়ে যাচ্ছে, বাসায় স্কুলে যাচ্ছি। তো আমি বললাম বাসায় আসার সময় যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাটা ওই দিন আসলাম না, মানে পানি দিয়ে চলে আসলাম। পানি মানে? একটু পানি পরে বাসায় আসার জন্য ওই পানি দিয়ে ভিজে চলে আসলাম, বাসায় আসলাম। ওটা অন্য রাস্তা ছিল? হ্যাঁ, যাতে ও সামনে না পড়তে হয়। হ্যাঁ, তারপর বাসায় আসলাম। ওই দিন রাতে আমি সবসময় গান শুনে ঘুমাতাম, একাই ঘুমাতাম, গান শুনতাম, কারণ আপুর সাথে ঘুমাতাম, আপু চলে গেছে, এখন একাই ঘুমাতে হতো আমার এক রুমে। তা আবার মোবাইলে নিয়ে আমি গান শুনতেছি, কই থেকে আমার বাবার নাম্বার নিয়ে ফোন দিল। তখন 11:30 বলেন এখানে আরোহী আছে? হ্যাঁ আছে, কে আপনি? তারপর বলেন আমি সোহাম কোথা থেকে? তখন আমি জেনেও মানে একটু না জানার ভান ধরছি, কোথা থেকে? নাম্বারটা কি আপনার কাছ থেকে নিয়েছিল? না, ওই দিন রাতে আমাকে এটা বলে যে আমি বিষ খাইছি। আপনি বিষ খাইছেন? আমার কি হয়েছে? তারপর উনি আমাকে বললো হ্যাঁ আমি তো বিষ খাইছি, এখন তুমি কি আমাকে দেখবে? হ্যাঁ আমি আপনাকে দেখবো। আপনি চাঁদপুর, আমি দেশে, আমি আপনাকে বলে না আমি বাজারে আছি, তুমি ইচ্ছা করলে আমাকে দেখতে পারো, আসো না প্লিজ, তোমার এই আমার মরণের আগে তোমাকে এই একটা রিকোয়েস্ট, তুমি আসো। তারপর আমি ওই ফোন রেখেই দরজা খুলে কাউকে বুঝতে দিইনি, দরজা আবার বাইরে দিয়ে আটকে আবার চলে গেল। গিয়ে দেখি উনি মানে মাটিতে পড়ে গেছে। কটার সময় ছিল রাতের বেলা? রাত 11:30। রাত 11:30টার দিকে। আপনার বাসা থেকে কত দূর ছিল? বাজার ছিল 10 মিনিট। 10 মিনিটের রাস্তা। ও বলছে যে আমি এখানেই খেয়েছি বৃষ্টিস বা কিছু একটা। তখন আমি জানতে পারলাম ও আগেই টলার, মানে যে চাঁদপুর ওদের বাসা টলার আগেই রেডি করে রাখছে যে ও টলার দিয়ে চলে যাবে, খেয়ে আমাকে এক নজর দেখে তারপর চলে যাবে। আমি ঘর থেকে বের হয়ে গিয়ে দেখলাম ওর সাথে একটা ছেলে, আমি ছেলেটাকে চিনি না, আমি কখনো দেখিও নাই। ওই ছেলেটা দাঁড়িয়ে আছে আর ও মাটিতে পড়ে গেছে। ছেলেটা বলে তোর কি বেশি কষ্ট হইতেছে, চল চলে যাই, মেয়েটা বোধহয় আসবে না। তুমি দৌড়তে নিয়ে বললাম ভাইয়া তোমার কি হয়েছে? তখন উনি ওই বসা অবস্থা থেকে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু মানে জানি না কেন দাঁড়াতে পারলো না সে। অবশ্য আমাকে দেখে 2টা হাত আমার কাছে বাড়িয়ে দিলে এভাবে বলে তুমি আমাকে হাতটা একটু ধরো না প্লিজ, আমার মরণের কষ্টটা অন্তত আমি তোমার সাথে ও এটাই বলতো যে আমি যখনই মরবো তোমার বুকে মরবো। তো আমি বলতাম এটা কখনো সম্ভব না। আমি ওনাকে তখনও বলি যে উনি আমাকে হাতটা ধরতে বলে, আমি বলি কেন আমি আপনার হাত ধরবো, আপনি আমার কে? আমি একদম সাথে সাথে আমি কেন আপনার হাত ধরবো, আপনি কে? এরকম সব ছেলেরাই। তখন আমি একটু বুঝতে পারলাম যে আমি ওনাকে একটু খারাপ ভাবছিলাম, এরকম সব ছেলেরাই রাতে মেয়েদের ডেকে মানে অন্য কোনো একটা করতে চাচ্ছে না আমাকে, সেটা পারবে না, আমি এক্ষুনি চলে যাবো। এই কথা বলে আমি পাশে চলে আসি। ওর পর দিন স্কুলে যাই, মানে প্রতিদিন দেখতে আসতো, আজকে তো নাই। জানলার পাশে বসে দেখি হাই কেউ তো নাই, কে আসবে কে নেই। দুপুর হলো, টিফিনের সময় টিফিন হয়েছে, বের হলাম, রাস্তায় এসে দাঁড়িয়েছে। উনি যেখানে দাঁড়িয়ে থাকতো ওখানে আসছে, এসে কাউকে দেখে এমন সময় ওই যে রাতে যে অন্ধকারে যেমন দুটোকে দেখছিলাম ওইটাই। তা উনি আমাকে বললো আরোহী কই? আমি আরোহী। বলে তুমি আরোহী? কালকে রাতে তো তোমাকে অন্যরকম দেখা গেছে। অন্যরকম মানে? আমি তো আরোহী। তখন বলে একটা কথা বলার জন্য আসছি। কি কথা? বলে আমার নেই। আমি কি কই চলে গেছে? দেখ আমার জন্য একটু ভালোই হয়েছে। আমি তো আর বুঝতে পারিনি। আমি বলে আমার জন্য একটু ভালো হয়েছে, প্রতিদিন রাস্তা থেকে তো অন্তত উনি বিরত থাকবেন। বলে ও না ফেরার দেশে চলে গেছে। না ফেরার দেশে মানে যে দেশে মানুষ যায় আর আসে না। তখন আমার একটা কষ্ট হলো, মানে না ফেরার দেশ কোনটা? তখন মরণটা আমি যে কি বলুন ভাই, আমি অনেক মানে জিদি ছিলাম, কিন্তু এই একদম ভীতু হয়ে গেছি তখন। না ফেরার দেশ মানে কোনটা? বলে তুমি কালকে আইসো। ওদের বাসার ঠিকানা দিল যে চাঁদপুর, তুমি আসলে আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা। তারপরে বাসায় এসে নিজেই একা একা কান্নাকাটি করি যে আমি কান্না কি করলাম। তারপরে ওর পর দিন স্কুলে যাওয়ার নাম করে বাসা থেকে বাবার পকেট থেকে টাকা নিয়ে যাই। বাবাকে আর জানে? আপনি বাসাতে এগুলো কিচ্ছু জানাননি? কিচ্ছু, আজ অব্দিও জানাইনি। আজ অব্দিও জানাননি? আজকেই প্রথম যাহা বলিব সত্য বলিব শ্রোতাদের মুখোমুখি হয়েছেন। প্রিয় শ্রোতা, দিস ইজ ট্রু বিকজ
ওর জায়গাটা থেকে কিন্তু ও ছেলেটাকে জানে না, কিন্তু ছেলেটারও নিশ্চয়ই একটা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে যে কি কারণে সেই ধরনের কাজ করলো। কিন্তু ও যে মারা গিয়েছে বা মারা যায়নি, এখন পর্যন্ত যা বলেছে সেটা সত্য। মারা গিয়েছে নাকি যায়নি সেটা কিন্তু আমরা জানি না, কারণ ও হয়তোবা চাঁদপুরের দিকে রওনা দেবে। এই ফাঁকে আপনাকে একটু বলতে চাই, আপনি শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আপনারা যদি আরোহীকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আপনি তো ওই ছেলেটাকে চিনতেন না? না ভাই, আমি চিনতাম না। তো আপনার কিভাবে সাহস হলো আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি চাঁদপুরে ওই ছেলেটার সাথে চলে যাবেন? আমি প্রায় আমার আফুর সাথে, আফু ডাক্তার কাছে যেত, তো ওর সাথে আমি চাঁদপুর যেতাম। নদীর পাড় তো অনেক সুন্দর একটা জায়গা। ওকে। চাঁদপুরে ঢোকার সময় ওই জায়গাটা, তা আমি ট্রলার থেকে নেমে ওই জায়গায় দাঁড়িয়ে অনেক ছেলে মেয়ে। আপনি গেলেন তারপরেও? হ্যাঁ, চলে আপনার বাড়ি গেলাম। থেকে ওখানে ট্রলার দিয়ে যেতে কতক্ষণ লাগে? বাড়ি থেকে ট্রলারের কাছে যেতে তখন, এখন তো নদী ভেঙেছে, তখন লাগতো আধা ঘন্টার বেশি। আধা ঘন্টার বেশি সময় লাগতো, মানে কাছাকাছি ছিল। হ্যাঁ। ওকে, আপনি সাহস করে চলে গেলেন এবং হ্যাঁ। আপনি জানতেন না যে এরকম অজানা কোনো ছেলের সাথে যাওয়া ঠিক না? হ্যাঁ। এগুলো ফ্যামিলি থেকে কখনো আপনাকে বলা হয়নি? না না, এইসব আমার কোনো ওনারা রিপোর্ট পায় নাই। এই ধরনের গেলে যে অনেক সময় রিস্ক হতে পারে, তারা যে মিথ্যে কথা বলে আপনাকে নিয়ে যেতে পারে, বা আপনাকে নিয়ে গিয়ে আপনি ছিনতাইকারীর হাতেও পড়েছিলেন বলা যেতে পারে, পাচারকারীর হাতে পড়েছিলেন, তো আপনার কোনো ভয় টয় কিছু করেনি? আমার ভয় করতো না, কারণ আমি জানতাম যে সোহাম যেখানে আছে সেখানে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, কারণ ওইটা নোট অন দ্য আমার পয়েন্ট। বন্ধু। সোহাম যেখানে আছে সেখানে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এই বিশ্বাসটা সোহামের প্রতি আপনার কেন হলো? কারণ আপনি তোকে লাভ করতেন না? না, লাভ করতাম না, এই কারণে যে ওই দিন রাতে ও আমার এত কাছেও ছিল, কিন্তু আমি হাতটা ওকে ধরতে না করেছিলাম, ও আমার হাতটা ধরে, এই কারণে ওর প্রতি আমার অনেকটা বিশ্বাস জন্মায়। রাতারাতি বিশ্বাস হয়ে গেল? মানে গত রাতে এই ঘটনা ঘটলো, আজকে সকালবেলা বিশ্বাস হয়ে গেল? হ্যাঁ, হয়েছে। কারণ ও যে রাতে 11:30 12টার সময়, এই সময় যদি আমাকে ওনারা মেরে ফেলেও রেখে যেত, কেউ বাপের শক্তি ছিল না যে আমাকে বলতো যে ওই ছেলেটা ওকে মেরে ফেলেছে। আপনি ঘর থেকে ওকে বিশ্বাস করে কেন বের হলেন বলেন তো? আমি ওকে বিশেষ করে আসলে কি বলবো ভাইয়া, ও যখন আমার পিছনে, তখন আমি ওকে বলার আমার একটা ইয়ে ছিল যে আমি বলতাম আমার তো কোনো কেউ নাই, তুমি একটা কাজ করো, আমার তো বড় যে 3টা ভাই, ওরা তো আমাকে কেউ এতটা ভালোবাসে না, তুমি আমাকে ওই ভাইয়ের মতো ভালোবাসতো। আমি ওইটা ওকে বলার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ও বলার কোনো সুযোগ দেয় নাই আমাকে। মানে আপনি ছেলেটাকে চেয়েছিলেন, যে অন্য কোনো ভাবে হোক ছেলেটাকে পাশে চেয়েছিলেন, কিন্তু ছেলেটা আপনাকে ওই কথাগুলো বলার সুযোগ দেয়নি। সে বারবারই আপনাকে জোর করতো তাকে লাভ করার জন্য, এরকম একটা ব্যাপার ছিল। এবং ছেলেটার প্রতি আপনার একটু হলো এক ধরনের সফট কর্নার, একটু হলো এক ধরনের মনের একটা জায়গা তৈরি হয়েছিল সে কয়দিনে। কারণ যখন ছেলেটা আসছে না তখন আপনি তাকে মিস করছেন না, তখন আপনার ভিতরে এক ধরনের একটা খারাপ লাগা শুরু হয়েছে, আপনি যেটা বলছিলেন। প্রিয় শ্রোতা, এখানে নোট করার মতো বিষয় হচ্ছে ক্লাস 7-এ পড়ুয়া একটা মেয়ে, এবং এই মেয়েটির জীবনে লাভ কি জিনিস সেটা এখন পর্যন্ত বুঝিনি। এই কারণে তার কিন্তু তার সমবয়সী কিংবা যদি বলি তার চেয়ে বড় এরকম মানুষের সাথে মেশার সুযোগটা খুব কম হয়েছে। পারিবারিক ভাবেই সেটা নিয়ে একটা ঝামেলা ছিল। সে মিশেছে এবং এখনো মেশে তার চেয়ে অনেক ছোট এইসব ছেলে মেয়েদের সঙ্গে, এবং একই সাথে 12 বছর বয়স ভালোবাসা বোঝার জন্য মোটেও পারফেক্ট টাইম না। সেই জায়গাটা থেকে একটা ছেলে ওর জীবনে আসলো, ছেলেটার পরিচয় সম্পর্কে তেমন একটা ভালো কিছু জানে না। ছেলেটা সেই স্কুলের রাস্তার পাশে দাঁড়াচ্ছে এবং মেয়েটাকে ফলো করছে। ও প্রথম একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতো, এবং এক পর্যায়ে গিয়ে দেখলাম যে ও কিছুটা হলেও ওর উপর এক ধরনের ডিপেন্ডেন্সি, আধা ঘন্টার মতো গল্প করছে। বারবার যখন ভালোবাসার নিয়ে এগিয়ে আসতো তখন ও রিফিউজ করছে, এবং ওর মাঝখানে ওর একটা মেসেজ দেবার চেষ্টা ওর প্রতি ছিল, কিন্তু এই মেসেজটা সে দিতে পারেনি। তার আগেই মোটামুটি ও বারবার যে কথাটা ছেলেটা ওকে বলতো যে ও সুইসাইড করবে, ও মারা যাবে ওকে না পেলে, এই ধরনের কথাবার্তা ও বলতো। এবং ওই ছেলেটার পিছনেও একটা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি সেটা আমরা এখন পর্যন্ত জানি না। আমরা ঘটনার ওই জায়গাটায় যেতে চাই। আরোহী, আপনি বিশ্বাসের করেই হোক বা যে কোনো কারণেই হোক, ছেলেটা আপনাকে যেহেতু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছে, আপনি তার প্রতি এক ধরনের ডিপেন্ডেন্সি গ্রো করেছে আপনার, এবং আপনি সেই রাত 11:30 সময় পরিবারকে ফাঁকি দিয়ে আপনি গিয়ে ছেলেটাকে দেখেছেন। তখন আপনি ছেলেটাকে হাত ধরতে দেননি? না। তারপরের দিন তার বন্ধু যে ছিল, বন্ধুর নাম কি ছিল? বন্ধুর নামটা আমি আজও জানি না, জিজ্ঞাসা করলে বলে আমার নাম আকাশ, কিন্তু আমি আমার একটা বান্ধবীর কাছে না ওর ভুল নাম, কিন্তু বান্ধবীটা বলতো না ওর আসল নাম কি, বলতো আমার নাম আকাশ, এটাই। আচ্ছা, বান্ধবীর সাথে আপনার এই ছেলেটার সম্পর্কটা কি? বান্ধবীর সাথে এই ছেলেটা আমাকে যখন এই ছেলেটা ফলো করতো, তখন ওই ছেলেটা যে সোহাম, ও আমার বান্ধবীকে প্রথম জানায়, কিন্তু আমার বান্ধবী বলে না, কারণ দেখে আমার ভিতরে এইসব জাগে নাই বা এইসব সৃষ্টি হয় নাই, বলে ও বাড়িতে থেকে বকা খাবে। ওর আগে ও আমাকে একটা ছেলের সিদ্ধান্ত দেয় যে ওই ছেলেটা না তোর বন্ধু হবে, তুই হবি। আমি বাসায় এসে বললাম, বাবা ওই মেয়েটা বলছে যে ওই ছেলেটা নাকি আমার বন্ধু হবে। বাবা বলে বকাবকি করে, আমার মেয়ের সাথে আর হাঁটবি না। তখন আর ভয়ে ওই বান্ধবীটার ভয়ে আপনাকে সাহস করে বলে নাই। ওকে, তার মানে বান্ধবী কিছু জানলেও জানতে পারতো। প্রিয় শ্রোতা, সে চাঁদপুরে গেল,
এবং যাওয়ার পরে কি হলো আমরা ঠিক ওই জায়গাটা থেকে ফিরতে চাই। তারপর গিয়ে দেখলাম অনেক মানে মেয়ে ছেলে এক জায়গায় বসে আছে। তখন আমি অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর ওই ভাইয়াটা আসলো, সোহামের ফ্রেন্ড আসলো। তারপর বসে নিয়ে গেল, মানে কি বলবো, চাঁদপুর শহরে ওটা প্রথমের আগে গেছি, কিন্তু এরকম চিপা রাস্তা দিয়ে আমি জীবনও যাই নাই, যা আমি এখনো বলতে পারবো না আমি কোথ দিয়ে ঢুকছি কোন দিক দিয়ে বের হয়েছি। মানে ওই ভাইয়াটা ওইটার ইয়া করতে চায় না যে আমি যে ওকে নিয়ে আসলাম, ওকে এখন নিব, ও পরবর্তীতে অন্য মানুষ নিয়ে আসা যদি যায়, তখন আমার একটু মাথাতে বুদ্ধি আসলো যে যেভাবে এই জায়গাটা আমার মানে চিন্তা হবে, পরবর্তীতে আসতেও যদি হয়। আমি আস্তে আস্তে একটা একটা দোকান দিয়ে দোকানের সামনে একটা একটা মনে রাখতেছি। আপু তুমি কি মনে রাখতেছ? আমি না ভাইয়া আমি দেখতেছি সোহাম ভাইয়াকে কোনো জায়গায় দেখতেছি না তো, তাই বলে সোহাম মরে গেছে, ও কি আর আসবে? তখন আমি বলে হ্যাঁ আসবে, থাক কিছু আপনাকে বলতে হবে না। আমি ওনাকে একটা ধমক দিয়ে মানে ধমকের মধ্যে দিয়ে বসায় রাখলাম। বাসায় গেলাম, ওনার বাবা বলে মা তোমার নাম কি? তখন বলে যে আমার নাম আরোহী। আমি বলে হ্যাঁ ভিতরে আসো। ওনার ছেলে মারা গেছে, একটা মাত্র ছেলে যে সোহাম মরে গেল, ওনার ভিতরে এই কোন একটা কষ্ট দুঃখ ওনার ভিতরে একদম ছিল না, মানে সবসময় যেন হাসি খুশি মনে ওরকমই ছিল উনি। তারপর ভিতরে আসো, বসো, তুমি কি খাবে? না আমি কিছু খাবো না। সোহাম ভাইয়া কোথায়? তোমার ভাইয়া তো মারা গেছে, তুমি ভাইয়াকে খুঁজতে আসছো কেন? তারপরে ওর আগে আবার ওই বন্ধুটা আমাকে বলছিল যে তোমার যাওয়ার একটাই কারণ, সোহাম তোমার জন্য কি রেখে গেছে সেটা আমি জানি না, আমাকে বলছে আমার বইয়ের ভিতরে আসলে পাবি সেটা, আর একটা গিফট, এটা কার্টুনটা তুমি পরে খুলবা। তো ওই কার্টুনটার ভিতরে একটা তাজমহল লেখা ছিল যে এটা আমি তো তোমাকে ভালোবাসি, তুমি তোমার ভালোবাসো না, আমি ভালোবেসে তো তাজমহল করতে পারবো না একাই, তোমার জন্য আমি তাজমহলটা তোমাকে দিয়ে গেলাম। শুধু এটাই বলছিল, সরাসরি একদিন বলছিল। তখন আমি বল কই তাজমহল? তখন আমার হাতে আসেনি তাজমহল। যখন আপনাকে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতো তখন বলেছিল হ্যাঁ এই কথা। তারপরে বাসায় যাওয়ার পরে আমি ওই কার্টুনটা আর খুলি নাই, ওইভাবে ছিল কার্টুনটা। আমি ওনার বাড়িতে যাওয়ার পর আপনি কাকে কাকে দেখেছিলেন? ওনার বাবা আর ওনার মা, আর কেউ। বাবা মা কারোর মধ্যে কোনো ধরনের কোনো ভ্রুক্ষেপ ছিল না? একটা কষ্ট বা যে ছেলে মরে গেছে যে একটা হাহাকার ওনাদের ভিতরে, সেটা কিন্তু দুজনেই বলেছে ছেলে মারা গেছে। হ্যাঁ দুজনেই বলছে আমার ছেলে। তো আমি বলেছি যে, তারপর আমি বলি যে ওর রুম কোনটা, বলো ওইটা। রুমে গিয়ে দেখলাম সব আগের মতো, আমি আগে তো জানি যে আগে যেরকম গুছানো থাকবে, গোছানো রুম পেয়েছেন আপনি? গুছানো, একদম গুছানো, টেবিল গুলাও পড়ার টেবিল গুলাও গুছানো। তারপরে আমি সবগুলো বই, ওই যে ছেলেটা বলছে আমি তো ঢুকতে পারবো না ভিতরে, তুমি গিয়ে সব বই নেড়ে কিছুই পাইলাম না। তারপর ওর আলমারি খুললাম, খুলে ওর শার্ট মার্ট সব ওগুলো সব লাড়া শুরু করলাম, কিছুই পেলাম না। শুধু ওর মোবাইলটা পাইছিলাম, মোবাইল আমার একটা ছবি আছে, আর ওই মোবাইলটা আমি আর ধরি নাই, মানে ওইটা ওইখানে রেখে দিছি যে ভয় একটা মোবাইল ধরলে যদি অন্য কিছু হয়, যদি ও মাইন্ড করে, এই কারণে আমি মোবাইল আর ধরে ওইখানে রেখে দিছি। আচ্ছা, এই যে ছেলেটা আপনাকে ওর বাসায় নিয়ে গেল, ওই বাসায় যে ছিল ওর বাবা মা, ওরা কি জানতো যে আপনি বাসায় আসতেছেন? না। তাহলে আপনাকে দেখে অবাক হয়নি তারা? না, অবাক ওই যে বললো যে তুমি কে, আমি বলছি আমি আরোহী। তারপর ওনারা চিনে ফেলছে, আর ওনারা এর আগে আমি জানতাম না, কিন্তু ছেলের সাথে বাবা মার অনেকটা ঝগড়া হয়েছিল, এটা আমি পরে শুনতে পেলাম। এবং কি চিঠিটা তো তাহলে সেটাই লেখা আছে। চিঠিটা তাহলে আমরা একটু পড়তে পারি, যে চিঠিটা আপনি পরবর্তীতে পেয়েছিলেন। এবং এই যে তাজমহলের কথা আপনি বলছেন, আপনাকে যে গিফটের প্যাকেটটা ছিল, সেই গিফটের প্যাকেটে তাজমহলটা ছিল। প্রিয় শ্রোতা, তাজমহলটার ছবি আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি এবং একই সাথে চিঠিটা একটু পড়তে চাই। তার আগে আপনি বলুন যে আপনি গিয়ে খুলে কখন এটা আপনি পড়লেন, কখন আপনি কি দেখলেন? অনেক বই খোঁজার পরে পেলাম না, তখন একটা পৌরনীতি বইয়ের মাঝখানে দেখি সেটা বইটা ভাঙা, ওইটা মানে খোলার পর দেখি এই জিনিসটা। তারপরে আমি জিনিসটা দেখার পরে তখন আর পড়ি না, ওর বাবা মা দাঁড়িয়ে আছে, তখন আর ওটা পড়ার কোনো চেষ্টা করি না। ওটা আমি সাথে সাথে আমি যে ব্যাগটা নিয়েছিলাম ব্যাগে আমি ওটা ভরে ফেলি। বাবা বলে কি ভরেছো দেখাও তো। তারপর আমি কিছুই না পেয়ে কি করবো, ব্যাগে একটা টিস্যু ছিল, ওইটাই দেখাচ্ছি যে এইটা। তা ওর বাবা ভেবেছে যে এটাতে কোনো কিছু লেখা থাকে ওনাদের নামে, তাই ছিঁড়ে ফেলার। ওর বাবা মার স্বপ্ন ছিল যে আমাকে কোনো কারণে অবশ্য জেলের ভাত খাওয়ার ওর বাবা আমার শখ ছিল, কারণ একমাত্র ছেলে আমার সাথে রিলেশন করার অনেক শখ, তাই ওনার বাবা মার শখ ছিল আপনাকে জেলের ভাত খাওয়ানো। কেন? কারণ ওর বাবা মা কোনোদিন আমাকে মেনে নিতে পারবে না, কারণ ওনার বাবা মার সাথে অন্যজনের অবশ্য মনে সম্পর্ক ছিল যে ওনার মেয়েকে ওনার ছেলের জন্য আনবে, সেটা কিন্তু ওনার ছেলে ব্যতিক্রম। তা উনি নাকি ছেলেকে বলছে, পরে শুনতে পারলাম, বলছে যে হ্যাঁ মেয়েকে আনতে পারিস এক শর্তে, আমার মরামুখ দেখবি তাহলে মেয়েকে বাসায় উঠাবি। তখন ও বললো থাক। আপনি এগুলো জেনেছেন কার কাছ থেকে? এগুলো পরবর্তীতে চিঠিটাও লেখা আছে। প্রিয় শ্রোতা, আমরা জানি যে ঘটনার এই জায়গাটায় এসে আপনাদের বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে, তবে আমরা ওকে আরো প্রশ্ন করতে চাই ঘটনার বিশ্বাসযোগ্যতাকে বের করে নেওয়ার জন্য। চিঠিটা পড়ছি। তুমি কেমন আছো? আমি একদম ভালো নেই। ভালো বানানের ব দিয়ে লেখা। আমি জানি তুমি আমার প্রতি রাগ করেছো, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। পরের লাইন, তাই আমার জীবনে তোমাকে ছাড়া কোনো মেয়েকে কল্পনা করতে পারছি না। আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে না পেলে মরে যাব। আমার মরণের জন্য তুমি দায়ী না, কারণ আমি আমার বাবা মাকে বলেছি তোমার
কথা। তারা আমাকে বলেছে এই মেয়ে আমাদের বাড়ির বউ হতে পারে না। আমার মা আমাকে বলেছে এই মেয়েকে আমার বাড়িতে আনলে আমার মরা মুখ দেখবি, তাই মায়ের মরা মুখ দেখার আগে আমি পৃথিবী ছেড়ে চলে যাব। তাই আমি 5/9/2010 আমার মরণ হবে, কারণ আমার জন্ম 5 তারিখে, তাই আমি চাই আমার মরণও 5 তারিখে হবে। আই লাভ ইউ। আচ্ছা, আপনার নাম? আই লাভ ইউ। ওকে, মাই লাভ জাস্ট ফর ইউ মাই জান। ওকে, আপনার নাম আরোহী প্লাস সোহাম। এ তে কি? তে আরোহী, এম তে মনি, প্লাস এস তে সোহাম। হ্যাঁ। ওকে, চিঠি চারপাশ দিয়ে লেখা তুমি আমার জান, তুমি আমার জান, তুমি আমার জান। আরোহী, একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার জায়গাটা থেকে যখন আপনি সত্যগুলো শুনবেন তখন কিছুটা হলো অবিশ্বাস জন্ম নেবে। আমাদেরও সেই অবিশ্বাস জায়গাটা জন্ম নিয়েছে। জি। আমি সেই জিনিসগুলো একটু পরিষ্কার করতে চাই। এই যে ছেলেটা মারা গেল, আপনাকে কি শেষ পর্যন্ত কবরের কাছে নিয়ে গিয়েছিল? না, আমি মানে তখন আমি বললি যে আঙ্কেল আন্টি আমাকে একটু মানে ও তো আমার জন্য মরেছে। তখন আমি চিঠিটা পড়লে অবশ্য বলে ফেলতাম যে আপনারাই তো এর মরার প্রথম কারণ। তখন আমি বলবো ও তো আমার জন্যই মরেছে, আমাকে একবার কবরটা না বলে। ও বলেছে তোমাকে কোনোদিন কবরটা দেখাতে না। আমাকে দেখানো, আমাকে এত ভালোবাসে, আমাকে যে ভালোবাসবে সে তো অবশ্য মরে গেলে অন্তত পক্ষে ওর কবর আমাকে এক মুঠো মাটিও দিতে বলবে। কারণ এটা তো উল্টাটা। কেন আমি এটা বিশ্বাস করি না, ওর কবর আমাকে দেখাতো। কবর অনেক দূরে, আমি সেখানে যাবো। লাগলো আজকে থাকতে হবে, হ্যাঁ আমি থাকবো। তো বলি না, আজকে দেখানো হবে না, আমাদের বাড়িতে মেহমান আসতেছে। একটা বাড়িতে মারা গেছে, মেহমান আসবে কেন? আসতে পারে যে আপনার ছেলের কবর দেখার জন্য, কিন্তু কবর তো আমাকে দেখাচ্ছেন না। তা আবার এরকম করে 2 দিন পর আবার গেলাম দেখতে। আবার না, ওনার একটাই ছিল যে আমি যখন এই চিঠিটা পড়ে ফেলি তখন ওনাকে আমি বলি ওর মৃত্যুর জন্য আমি দায়ী না, দায়ী আপনি। আমি আপনার নামে কেস করবো। বলে কেন? ছেলেকে সান্ত্বনা দিতে পারতেন না, বাবা এখন এটা সম্ভব না, পরে তুমি ভেবে দেখো, বা মেয়েদের বাসা থেকে কি বলে। তখন মানে 1 মাস হয়, 1 মাস প্রায় আমি ওনাদেরকে অনেক টর্চারের মাঝখানে ফেলাই। কি বলবো যে আমি এর মাঝখানে আপনি তাকে বারবার চেষ্টা করেন যে কবরটা। তারপরে ওই 1 মাস পরে আবার গেলাম, গিয়ে দেখি বাসায় নেই। তখন আমি বাসার একটা পাশাপাশি বলো ওনারা তো সবাই আমেরিকা চলে গেছে। সবাই মানে উনি বলতে চাচ্ছিল ওনার ছেলে, উনি আর ওর মা, এই কথা বলে উনি থেমে যায়। আমি মানে ওনার বলে হ্যাঁ উনি আর সোহামের মা বাবা আমেরিকা চলে গেছে। আমেরিকা কার কাছে? আমেরিকা ওনার আরেক ছেলে আছে। আমি তো মানে অবাক, ওনার তো একটাই ছেলে, উনি বলেছে। আবার সোহাম ভাইয়া আমাকে বলছে আমরা এক ভাই, কোনো মেয়ে নাই। তখন মানে আমি ওই আন্টিটার কাছে জিজ্ঞাসা করি যে আন্টি আসলে সত্যি কথা বলবেন, সোহাম কি ওনার নিজের ছেলে? বলে আসলে মামা তোমার কাছে আমি কি বলবো, সোহাম ওনার নিজের ছেলে না, তা কার ছেলে? বলে ওনার মানে বিয়ের 18 বছর পরে উনি এই ছেলেটাকে পালক আনছে। তখন আমি ভাবলাম যে হয়তো কোনো বিষয়ে কোন একটা ছেলে রিয়া পাইছে এই কারণে। আবার 1 মাস পরে যাই, যদি দেখি অনেকজনকে বলি যে বাসায় কোনো মানুষ আসলে আমাকে একটু প্লিজ বলবেন। তা দেখি 1 মাস কোনো ফোন টোন আসে না। তা একদিন হঠাৎ করে ভাইয়ের তখন ফোন আসলো, মানে ওর মা ফোন দিয়ে আমাকে বলে, ফোন আমার কাছে থাকতো রাতে। তারপরে রাতে ফোন দেয়, আমি বের হয়ে যাই ঘর থেকে, মানে ভাবতে কথা বলার জন্য। হ্যাঁ, আমি ভাবছি যে অন্য কেউ ফোন দিছে, বলতে বিদেশে আমার ভাইরা আছে, আমার ভাবির ভাইরা আছে। না, একটা জিনিস যেটা সেটা হচ্ছে এই সময়টাতে আপনি যখন চেষ্টা করছেন, সোহামের যে ফ্রেন্ডটা আপনাকে নিয়ে গেল, সেও কি কবরের মাটি দেয়নি? সে দিছে নাকি জানে, কিন্তু ওই দিন নিয়ে গেল, ওর পর থেকে আমি আর ওই ফ্রেন্ডটাকে আর দেখিনি। প্রিয় শ্রোতা, এখানে যে কনফিউশন গুলো গ্রো করেছে সেই কনফিউশন গুলো আমরা সামনের দিকে টেনে নিয়ে যেতে চাই। দেখুন, সিচুয়েশনটা এরকম যে এই ছেলেটি সুইসাইড করেছে, কিন্তু প্রসঙ্গটা হচ্ছে এরকম যে সুইসাইডে সে যে চিঠিটা লিখে গিয়েছে, সুইসাইডাল নোট আমরা যদি এটাকে ধরে নেই, তাহলে এখানে সে সম্পূর্ণ দায়ী করে গেছে তার বাবা মাকে। এবং বাবা মা যদি সেই জায়গাটা থেকে নিজেদেরকে সেভ করতে চায়, তাহলে এই কবরটা যদি ওকে দেখাতো, মানে আরোহীকে যদি দেখাতো, তাহলে আরোহী এটা কিন্তু প্রুভ করতে পারতো যে ছেলেটা সুইসাইড করেছে। এবং সেই জায়গাটা থেকে বাবা মা বুঝতেই পারছেন যে এক ধরনের আইনি জটিলতায় পড়তো, এবং সেটার জন্য তাদেরকে শাস্তি পেতে হতে পারতো। সেই জায়গাটা থেকে তারা কবরটাকে হাইড করে গেল কিনা আমরা ঠিক কনফিউশনের মধ্যে আছি, এবং আমরা শেষ পর্যন্ত আগাতে চাই যে আসলে শেষ পর্যন্ত কি ঘটেছে। তবে এটা একটা কনফিউশন গ্রো করেছে, আমরা জানি, এবং সেই কনফিউশনটা কোথায় গিয়ে শেষ হবে আমরা ঠিক জানি না। আপনি বলছিলেন যে আপনাকে ফোন দিল, ফোন নাম্বারটা আপনার কাছ থেকে নিয়েছিল? ফোন নাম্বারটা আমার ওই যে ছেলের মোবাইলে ছিল, আমার বাবার নাম্বার, সোহামের মোবাইল থেকে আপনার বাবা না। This track was downloaded from FusionBD.com. FM 89.2
নাম্বারটা নিয়েছে। হ্যাঁ, নিয়ে ওকে, ফোন দিয়ে বলে, হ্যাঁ আরোহী কেমন আছো? হ্যাঁ ভালো, আমার ছেলের বিয়ে, তুমি কি আসবে? আপনার ছেলের বিয়ে, আপনি কে? তখন মানে এটা বলে তারপর কি আমি তোমার সাথে একটু মজা করেছি, কারণ আমার তো আর ছেলে নাই, ছেলে তো মারাই গেছে, তা আমি এই কারণে তোমার সাথে মজা করেছি, কিছু মনে করো না, এটা বলে উনি আমাকে এটা বললো। তখন আমি ওনাকে বলি যে আপনি কে আন্টি? বলে আমি সোহামের মা। সোহামের মা, আপনি কি পালালেন? তারপর বলে পালাবো আমি কি? আপনি বোধহয় আমার ভয়ে পালাইছেন। কেন? আমি কি হ্যাঁ আপনি আমার ভয়ে পালাইছেন, না হলে আপনি আমার সাথে দেখা করলেন না কেন? উনি আমাকে বলে যে দেখো মা, তুমি পাগলামি করো না, সন্তান নেই, এখন পাগলামি করলেও হবে না, কারণ তুমি তোকে মারছো, আমিও এটা কেস করবো। আমি কি শোনেন, আপনি এটা কেস করবেন, তার চেয়ে বড় জিনিস আমার কাছে আছে, আপনি সেটা জানেন? প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গিয়েছে। আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। তবে তার আগে বলতে চাই, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি পুরো অপ্রিয় সত্যগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং শেষে গিয়ে আরোহী সহ সোশ্যাল কনটেক্সটে তার যদি কিছু বলার থাকে তাহলে সেটা তিনি বলবেন, এবং তার বক্তব্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। আশা করছি আমরা সেটা শুনবো। আমরা বিরতির পর আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আরোহী, আপনার কাছে ফিরতে চাই। তারপর তখন আমি বললাম আপনি শুনবেন, তখন আমি চিঠিটা পড়ে ওনাকে শোনালাম। মানে ওই দিন এই যে ফোন দিল, তারপর আর দিল না ফোন। আবার ওই মাসে 2011 দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে এই চিঠিটা পড়ার আগে তারা আপনাকে ফোন দিয়ে বলল যে সোহামের বিয়ে, হ্যাঁ, এবং তার মানে তারা আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে, মাঝে মাঝে কনফিউশনে রেখেছে, সোহামের কবর দেখায়নি, মানে আপনাকে ধারণা দিয়ে রেখেছে যে সোহাম বেঁচে আছে, বা এরকম একটা কিছু। অনেকগুলো কনফিউশন আমরা গ্রো করেছি এখানে। একটা হচ্ছে যে পাড়া প্রতিবেশী বলছে যে সে পালিত ছেলে, হ্যাঁ, বিয়ের 18 বছর পরে তাকে পালক এনেছিল। হ্যাঁ। সোহামের ভাষ্য অনুযায়ী সে একা, হ্যাঁ, সে একমাত্র সন্তান। এবং আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে প্রথম দিকে মা কবর দেখায়নি, না। পরবর্তীতে আমেরিকা চলে গেছে পালিয়ে, হ্যাঁ। এবং যাবার পরে সে আপনাকে ফোন করে বলছে সোহামের তো বিয়ে। হ্যাঁ। তারপরে যখন আপনি চিঠিটা পড়ে শোনালেন তখন সে আবার বলছে যে মা তোমার সাথে মজা করেছি, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, কিন্তু তখন থেকে ওই যে বাবার নাম্বারটা পাওয়ার পর থেকে কিভাবে জানি একটা লোক বাহিরের নাম্বার থেকে ফোন দিয়ে তুমি আমি কাছাকাছি গানটা প্রথম নামে, আমার সবচেয়ে পছন্দের এই গানটা, ওই গানটা আমাকে প্রায় শোনাতো। তখন আমি ভাবতাম যে আমার এই পছন্দের গানটার কথা তো আর কেউ জানে না, আর কেউ কে আমাদের স্কুলের বাইরে, তো এটা তো বিদেশি নাম্বার, তাহলে কি আমায় শোনায়? তা অনেক নাম্বার থেকে ফোন দিয়ে, এটা এখনকার ইন্টারনেটের নাম্বার, ওইখানে ফোন দিলে আর জানতাম না কি কারণে যেত না। সেপ্টেম্বর মাসের 5 তারিখ, তখন ওই দিন সারা রাত কি আমি অনেকক্ষণ নামাজ পড়ে ওর জন্য অনেক দোয়া করে, যে আল্লাহ যেখানে থাকে ভালো থেকো। আমি আল্লাহ ওর যতই কষ্ট হোক না কেন, আর ও যদি কোনো পাপ করে থাকো, পাপের থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দিও, ওকে তুমি ব্যস্ত নসিব করে দিও। কান্নাকাটি করি রাতে। তারপর দিন সকালে মানে একটা লোক আসে আমাদের বাসায়, মানে যারা ভিক্ষা করে তারা, ওনাদেরকে আমি ভাত খাওয়া দেই। মানে খাওয়া দাওয়া টর্চার অবস্থায়, কিন্তু আমি অনেক কিছু করতাম। এগুলো কি জানতো? না, কিচ্ছু জানতো না, কিচ্ছু না। আমি বলতাম না, ভয়ে, যে ভয় বললে যদি ওনারাও তো এমন আছে সহযোগিতা করে, আর পুলিশের কাছে দিতে পারে আমাকে। তারপর ওই দিন আবার ফোন দিল, ওই দিনই আমাকে 2 দিন ফোন দেয়, আর আজও অব্দি উনি আমাকে ফোন দেয় না। তখন মানে ওর সেপ্টেম্বরের পরে আমাকে একটা ছেলে প্রপোজ করে আমাদের কাছে বাসা, আমাদের খালতো ভাই হয় এক হিসাবে। ও আমাকে মানে আমার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময় ওই সোহামও যেভাবে দেখছে, ও আমাকে তখনই দেখছি, বলে নাই। তারপরে একদিন হঠাৎ এরকম প্রপোজ করে। আমার ওই একটা ভয় ভিতরে থাকে যে একটা ছেলেকে এভাবে নষ্ট করছি, আমি আর কোন ছেলেকে নষ্ট করবো, মানে একটু ভিতরে একটা আশা যাচ্ছে না, থাক ভালোবাসা না বুঝি, কথা তো বলতে পারবো অন্তত। তারপরে হ্যাঁ আমাকে ফোন দেয়, আমিও ফোন দিয়ে কথা বলি। কিন্তু আমার একটা ছোটবেলা থেকে অভ্যাস ছিল, আমি কোনো ছেলেদের সাথে আড্ডা দিতাম না, আড্ডাটা আমার একদম পছন্দ ছিল না। তারপর মানে আমি আমার নানুর বাসায় গেলাম বেড়াতে, ওই আসার সময় তখন এখানে যাওয়ার সময় দেখি ওই ছেলেটার সাইকেল, আর আমার মানতো ভাই যেটা সুহাগ, আর ও হচ্ছে রিস্কাতে মানে উঠবে, ও আর আমি, ও রিস্কাতে যাবে ওর দোকানে, ও একটা জব করতো, পাশাপাশি কলেজেও পড়াশোনা করতো। তারপর ও আমাকে দেখো ওই ছেলেটার সাথে কথা বলতো। তখন আমার মার কাছে, আমার বড় ভাই, বাড়িতে সবার কাছে বলে ছেলের সাথে মানে অন্য জায়গায় ঘুরতে গেছি। তারপর বাসায় আমাকে প্রথম অনেক মারার পরে ভাই আমাকে আমার আম্মু বলোকে কেটে নদীতে ফেলে দেয়। মানে আপনার আপন মা? হ্যাঁ, আমার আপন মা বলোকে কেটে নদীতে ফেলে দেয়। মানে মনে মনে ভাবলাম কেন আমাকে এটা বললো। তখন আমার খেয়াল নাই যে আজকে সোহাগ ভাইয়ের সামনে না ও আমাকে জিজ্ঞাসা করছিল কেমন আসলে এখানে কাদের বাসা। মারার পরে তখন জাস্টিফাই করে দেখে যে আমি সেখানে নাই।
ওই ছেলেটা এত খারাপ, ওই সোহাগ। এই সোহাগ ছেলেটাই করেছিল? হ্যাঁ, ও করেছিল মালিকের নাম, যে আমি ওর সাথে ঘুরছি। মালিক আপনাকে ফলো করছে, তাই? হ্যাঁ। সোহাগ কেন করলো? সোহাগের সাথে মালিকের কোনো খারাপ সম্পর্ক ছিল? না না, ও এমনিতেই বলে দিয়েছে। এমনিতেই, কারণ সোহাগ কখনো দেখে না যে আমি মালিকের সাথে কথা বলি, এই প্রথম দেখছে যে আমি এই ছেলেটার সাথে প্রথম কথা বলি। অনেক কিছু বানিয়ে বানিয়ে বলেছে। হ্যাঁ, অনেক কিছু। এবং এগুলো পরিবার থেকে জাস্টিফাই করার আগে আপনার উপরে উত্তম মাধ্যম শুরু হয়ে গেছে। কি জানে না, দেশের বাঁশ আছে না, বাঁশ কেটে একটা ছোট্ট অংশ হয়, ওইটা দিয়ে আমার পিঠে অনেক আঘাত করে, পায়ে আঘাত করে। তারপর আমার ভাই আমার মাথায় একটা বাড়ি দেয়। তখন কি বলবো, যে আমার এত কষ্ট হচ্ছিল যে আমি আজকে একটা কাজ না করেও দোষী, কারণ কাউ তো বুঝতেছে না আমার কষ্টটা। তখন মনে মনে একটা তিক জাগছে যে একটা ছেলেকে আমি এভাবে মারলাম, আর একটা ছেলেকে সত্যি সত্যি বাড়িতে যা হোক, বাড়িতে যদি আমাকে ত্যায্য করে দেয়, আমি এই ছেলেকে নিয়েই যাবো। এটা আমার ভিতরে একটা চ্যালেঞ্জ জাগলো, কিন্তু বাড়িতে কাউকে বললাম না। এই ছেলেকে নিয়েই আমি থাকবো। হ্যাঁ, আমি এই ছেলেকে নিয়েই থাকবো, যাই হোক, যত মরণ আসুক, ঝড় আসুক, তুফান আসুক, আমি ওকে নিয়েই থাকবো। বাড়িতে অপমান সেটা ভাবি না, যত আত্মীয় আছে সব, এ টু জেড পর্যন্ত সব আত্মীয়র কাছে এটা বলবো। তারপর আমার এটা অনেক খারাপ লাগলো, আমি তখন থেকে আত্মীয়দের বাসা যাওয়া বন্ধ করে দিলাম। তারপর আরেকদিন মালিকের সাথে দেখা হলো। আমার বাড়িতে থেকে একটা চাপ দিয়েছিল যে এই ছেলের সাথে যদি কখনো তুই কথা বলিস, তোকে তো পৃথিবী থেকে বিদায় করবো, তার আগে ওই ছেলেটাকে পৃথিবী থেকে বিদায় করবো। কোন ছেলেটা? ওই মালিককে। আচ্ছা। তারপরে মালিক তখন আমার বাড়িতে এরকম করার পরে আমি বাড়িতে মালিককে বলি, ভাইয়া তুমি দেখো, তুমি আমার সাথে কথা বলো না, তোমারও সামনে এসএসসি, আমার জিএসসি, প্লিজ তুমি আমার সাথে কথা বলো না প্লিজ। আমি তো ওকে কি বলবো, ওকে ওর চেয়ে সোহামের চেয়েও বেশি টর্চার করে ওকে আমার জীবন থেকে সরাতে। সোহামের চেয়েও বেশি টর্চার করেছেন? কি টর্চার করেছেন? সেটা হচ্ছে, ও আমার সাথে কথা বলতে চাইলে আমি ওকে অনেক ডিস্টার্ব করতাম, বলতাম হ্যাঁ আমি তোমার কে, তুমি আমার জন্য কেন কথা বলবে, আমি তো তোমার কেউ না। আর আমি এটা বলতাম, তুমি যদি আমার সত্যিকারই ভালোবাসো তা কোনোদিন সুইসাইড করবে না, একটা কসমের মাঝখানে ওরা ফেলে দিতাম। প্রিয় শ্রোতা, দেখুন, ওর বয়স 14 বছর, ও ওর মতো করে বলছে, কিন্তু এসেন্স অব দ্য ট্রুথ, ওর যে ঘটনাগুলো লাইফে ঘটেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে টিনেজার ছেলে মেয়ে অনেকে আছেন যারা জেবিএসবি শোনেন, তারা এই ধরনের সেন্টিমেন্টাল ব্যবহার করে থাকেন এবং সেটা অনেক সময় নেগেটিভ কনসিকুয়েন্স তৈরি করে ফ্যামিলিগুলোতে। এবং এদের সাথে আসলে এই সময়টাতে কি ধরনের আচরণ করা উচিত, আমরা বারবারই বয়ঃসন্ধিকাল নিয়ে কথা বলি, এদের মেন্টালিটি গ্রো করার জন্য কি ধরনের আচরণ করা উচিত, ফ্যামিলির কি ধরনের আচরণ করা উচিত, সেটা আজকের গল্পের শেষে গিয়ে আপনারা নিজেরা হলো বুঝতে পারবেন। আপনি বলছিলেন যে যখন আপনাকে এই ধরনের আচরণ করতো আপনার মামাতো ভাই, তখন বারবারই শুধু একটা কথা বলতেন, এবং যারাই এসছে সুইসাইড করবা না, সুইসাইড করবো না, কারণ আপনার মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছিল যে আমি যদি এরকম খারাপ ব্যবহার করি তাহলে তারা সুইসাইড করে ফেলবে, তাই তো? হ্যাঁ, ওইটাই। কিন্তু আমি এটা ভাবতাম না যে আমি একটা কালো মেয়ে, আমার জন্য কোন ছেলে সুইসাইড করবো, না হলে জানি না কি যে তোমার। এবং মেয়েদের ভিতরে একটা ইন জেনারেল ধারণা আছে যে কোনো ছেলেই সাধারণত মেয়েদের জন্য সুইসাইড করেন না, রাইট? হ্যাঁ, ঠিক। একবার আমার জীবন আমি এটাই ভাবতাম যে এটাই ভাবতেন আপনি, যে কারণে আপনি এগুলোই বলতেন না, যাতে আমি সুন্দর হলেও ভাবতাম যে আমি সুন্দর, তো তাই ওরা এই কাজটা করছে। প্রেম সবার জীবনেই আসে প্রিয় শ্রোতা, এবং প্রেমের অনেক বিউটিফুল মোমেন্টস আছে। এবং যখন প্রেমিক প্রেমিকারা ঝগড়া করেন, আপনি নিজেকে দিয়েও জাজ করুন যে যখন ঝগড়া করেন এবং এই মস্তিষ্কে যখন একেবারে ডিসঅর্ডার চলতে থাকে ঝগড়ার পর্যায়ে, তখন মানুষ কি না করে। অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ, গুণী মানুষ রেগে মেগে গিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই ধরনের ঘটনা পৃথিবীতে বিরল না। আর ওর জায়গাটা থেকে, ওর বয়স এবং যে ছেলের চিঠিটা আমি পড়ছিলাম, ওর লেভেল থেকে, ওর সোশ্যাল কন্টেক্সট থেকে, ওদের যে সেন্টিমেন্ট, সেই জায়গাটা থেকে এই ঘটনা যে ঘটা অস্বাভাবিক, সেটা কিন্তু একেবারেই অস্বাভাবিক নয়। তার মানে এটা সম্ভব। ওকে, তারপরে কি হতো? মালিককে কিভাবে সরালেন? মালিকের ব্যাপারে তো আপনি পণই করেছিলেন যে মালিককে নিয়ে আপনি থাকবেন। কিন্তু আমি ওকে একটা আমার ভিতরে ছিল যে ওকে যেভাবে হোক অন্তত পক্ষে এই 2টা বছরের জন্য আমার জীবন থেকে সরাতে হবে, কারণ এই 2 বছর আমার জীবনে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। কারণ সেটা হচ্ছে, আমি যখন ট্রেনে উঠে যাই বা এসএসসি পাস করে ফেলি, তখন আমি আমার মার কাছে। মালিককে আপনি সরানোর চিন্তা কেন করছেন? যখন আপনি মালিককে নিয়ে চিন্তা করলেন যে মালিকের জন্য যেহেতু দুর্নাম হয়েছে, মালিককে নিয়ে আমি থাকবো। আমি মালিককে সরানোর একটাই চেষ্টা ছিল যে যেভাবে হোক ওকে আমাদের আমার পরিবার থেকে ওকে রক্ষা করার জন্য। এখন কথা বললো ওকে আমি হারাবো, কিন্তু এখন না বললে লাগলে এখন একটু কষ্ট পাই, তাতে কি হয়েছে? এক ধরনের মালিককে প্রতি এক ধরনের সফট কর্নার আপনার ছিল, সেটা ভালোবাসা কিনা সেটা আমরা জানি না, কিন্তু মালিককে আপনি হারাতে চাননি, এবং হারাতে চাননি বলেই তার সাথে আপনি কথা বলেননি। 2 বছর পরে করি না, এখন করলে অনেক জটিলতা তৈরি হবে, যেহেতু মালিককে কেন্দ্র করে আমাকে অনেক মারধর করতো। এবং কি বাড়িতে থেকে ডিসিশন নিচ্ছে, যদি আজকে আমি ওর সাথে কোন রকম কথা বলি ওই দিন, তাহলে ওকে যেখানে পায়, বাজারে পায়, যেখানে পায়। মালিক কি আপনার সমবয়সী ছিল? না, আমি এইটা তখন ওটাই নেই। ওকে। তারপর এটা আমি জিএসসি পরীক্ষা দিলাম। তারপরে আমি ওইখানে এক সাবজেক্ট খারাপ করে ফেলি, যেটা হচ্ছে আমার কি বলবো, আমি এর আগে এটা একজনের সাথে বলেছিলাম, সেটা হচ্ছে আমি অঙ্কে অনেক ভালো রেজাল্ট করতাম সবসময়। অঙ্ক পরীক্ষার দিন আমি অঙ্ক করতেছি, ঠাস করে কে জানি আমার গালে একটা থাপ্পড় মারছে।
এই আমার প্রথম একটা ধাক্কা, যে কেউ পাশে নাই, থাপ্পড়টা মারলো কি আমাকে, তা আমার গালটা লাল হয়ে অঙ্ক গেছে। পরীক্ষার সময় আপনার হ্যাঁ। পাশে গালে একজন থাপ্পড় মারলো হ্যাঁ, আপনাকে? কেউ কাউকে দেখি না, কিন্তু আমার গালে থাপ্পড়টা মারছে, কথা ঠিক, আমার হাত থেকে কলমটা টেবিল থেকে মাটিতে পড়ে গেছে। তখন এটা কি পরীক্ষার হলে, এক্সাম হলে? হ্যাঁ, তখন আর 20 মিনিট আছে শেষ পরীক্ষা। আপনার আশেপাশে কেউ ছিল না? না, আমি একাই একটা সিটে বসছিলাম। তারপরে দেখি না, আমাকে তো এমন কেউ নাই, উঠে দেখলাম এমন কেউ নেই পাশে দিয়ে থাপ্পড় মারবে কে, আমার সবগুলো আমার থেকে 2 হাত 3 হাত দূরে দূরে। ওকে। তারপরে ওই অভিমারটা যখন ছিঁড়ে নিবে, অভিমার মানে এটা কি জিনিস? উপরে যেই ওএমআর ফর্ম, হ্যাঁ। ওএমআর ফর্ম, ওকে, হ্যাঁ, অপটিক্যাল মার্ক রিডার যেটাকে বলা হয়। ছিল রোল যে- নাম্বার পূরণ করতে হয়, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হয়, দিস ইজ কল ওএমআর ফর্ম, যেটাকে বলা হয় অপটিক্যাল মার্ক রিডার। ওকে। সবগুলো আমি সুন্দর করে পূরণ করছি, কিন্তু দেখি যে এই যে খালি করে মানে 1 1 2 2 এরকম থাকে না, এখন দেখি পুরা গড় একদম পড়া, যে একটা মানে 1 বা একটা 2 খালি নেই। মানে 1-এর ঘরে সবগুলো 1 পূরণ, একদম সব। 2-এর ঘরে সবগুলো 2 পূরণ, 3-এর ঘরে সব, সবগুলো মানে একদম বিচ্ছ যা সব। ছিল সবগুলো পূরণ করা। এবং কি মানে বোর্ড আমাদের কাছে আসছিল 2টা, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, এই 2টা, রাজশাহী বোর্ডও পূরণ, ঢাকা বোর্ড। তখন আমার মাথা প্রিয় শ্রোতা, দেখুন, অনেক কিছু কাজ। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হচ্ছে যে ও একটা কাকতালীয় ঘটনার মধ্য দিয়ে যাচ্ছে, সেটা হলো ও বলছে যে আমাকে ক্লাসে বসে কে যেন আমার গালে একটা থাপ্পড় মারলো, ও জানে না, আশেপাশে কেউ নেই। 1 2 নম্বর হচ্ছে ও যখন ফর্মটা জমা দিতে যাবে, ওই যে ওএমআর ফর্ম, সেটার সাথে সবাই পরিচিত আছেন, কারণ ওএমআর ফর্ম প্রত্যেককেই পূরণ করতে হয়েছে জীবনের কোনো না কোনো পর্যায়ে। এই ওএমআর ফর্মের যে ঘরগুলো থাকে, 1-এর ঘরে দেখবেন যে আপনি 8 থেকে 10টা ঘর আছে, 2-এর ঘরে আছে, 3-এর ঘরে আছে, প্রত্যেকটা ঘর পূরণ করা। আপনারা যদি এটাকে কাকতালীয় মনে করেন, সেই জায়গাটাও আমরা কোনো প্রশ্ন রাখতে চাই না, সেটা আপনার বিলিভের ব্যাপার। এবং কেউ যদি এটাকে সায়েন্টিফিক লজিক্যালি ব্যাখ্যাতে দাঁড় করান, তাহলে ওর শৈশবের সেই জায়গাটাতে একবার আপনাদেরকে ফিরে যেতে বলছি, যখন ওকে প্রহার করা হতো মাথাতে, যখন ওকে আঘাত করা হতো, এবং শরীরের এমন কোন জায়গাগুলোতে যে জায়গাগুলোতে আঘাত করলে মস্তিষ্কের যে ভেইনটা আছে বা শিরা উপশিরা আছে, সেগুলোতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা ঠিক জানি না যে ওর মধ্যে এই এক ধরনের অ্যাবনর্মাল ডিসঅর্ডার, বা যেটাকে বলে খুব স্বল্প সময়ের জন্য হলো, একদম ইনিশিয়াল স্টেজে আছে ও, সেটা গ্রো করেছে কিনা। আমরা আরেকটু সামনে দিকে যেতে চাই, এবং এখানে সবাইকে আমরা বলে রাখছি, আমাদের সাথে আজকে সাইকিয়াট্রিস্ট আছেন, আমাদের এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, তার সাথে আমরা কথা বলবো এই বিষয়ে। তার কাছে আমি স্পেশালি জানতে চাইবো যে এই ধরনের ডিসঅর্ডার গ্রো করার কোনো সম্ভাবনা আছে কিনা, যে 5 থেকে 10 মিনিটের মধ্যে তার মধ্যেই একটা পরিবর্তন আসবে, এবং 5 থেকে 10 মিনিট পরে তার হঠাৎ করে মনে হবে এগুলো কে করে গেছে, এগুলো তো আমি করিনি, আমার আশেপাশে কেউ ছিল, যেগুলোকে অনেক সময় আমরা জিনভূত বলে থাকি। এই ধরনের কোনো ব্যাপার স্যাপার আছে কিনা, বিশেষ করে মস্তিষ্কে আঘাত করলে ছেলে মেয়েদের পরবর্তীতে এই ধরনের ডিসঅর্ডার গ্রো করে কিনা। আমাদের এখানে স্পেশালিস্ট আছেন, যিনি আজকে এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ, তার কাছ থেকে আমরা এই বিষয়ে মতামত জানবো। হ্যাঁ, তারপর আমি মানে ভাবলাম যে আমাকে থাপ্পড় মেরেছে, সেটা যদি আমি ভুলভাবে, আচ্ছা সেটা ভুল, কিন্তু আমার বৃত্তগুলো বরাট করলো কে? তখন কি বাসায় এসে মানে মন টন খারাপ, আম্মু বাবা পরীক্ষা, আম্মুকে আর তো বসতে দেয় না যে আম্মু আমার পরীক্ষা এরকম হয়েছে, কারণ আম্মু মনে টেনশন করবো। আস্তে আস্তে চিন্তা করলাম, ওই দিন রাতেই দেখলাম, মানে যেদিন আম্মু আমার কাছে বসে শুয়ে আছে, কিন্তু আম্মুকে রাতে আমি বললাম যে আম্মু আমার না একটু শীত করতেছে, তুমি আমার একটু ল্যাপটা দাও না। দেখি কি ল্যাপ দিবে কি ভাইয়া, আমার উপরে আরো লাগে যে আমার পানি ঢালতেছে। কেন আমি জানি না, আমার আম্মু না, কিন্তু আমি দেখতেছি আমার আম্মু। তখন আম্মুকে আমি বলি না ভয় যে আম্মু তুমি আমাকে পানি ঢালছো কেন, বলি না, কারণ আম্মু একটু ভিতরে চিন্তা থাকবে, চাই আর বলি না। তারপর সকালে দেখলাম কি আমার তো ল্যাপের উপরে পানি ঢালছে, ল্যাপ একদম শুকনা, কই ল্যাপ তো ভিজা না। তখন আমার মানে নিজেকে নিজে প্রশ্ন করলাম, বোধহয় আমি পাগল হয়ে গেছি। তারপর পরীক্ষা তো শেষ অলরেডি, আর পরীক্ষা নাই, বাসায় থাকতাম। আম্মু আমাকে ঢাকা আসতে বললো, ঢাকা আসলাম। আর আমরা যে বাসাটায় থাকি এখন বর্তমানে, আমি আমার আম্মু, আমার ওই যে নানু বাসায় থাকতাম ওনার মেয়ে। আপনি কি আম্মুর কাছে বেড়াতে আসলেন নাকি একবারই চলে আসলেন? না, আম্মুর কাছে বেড়াতে আসলেন, এইখানে আপনি রয়েছেন। তারপরে ওইখানে দেখতাম কি ভাইয়া, যদি নামাজ না পড়তাম, মানে চিমটি আছে না, চিমটির মতো দেখতাম জ্বলতেছে, জ্বলার পর দেখতাম অনেক দাগ হয়ে গেছে। এই যে আমার দাগগুলো আছে, এই যে এখান থেকে দেখেন এখানে, তারপরে এই যে এখানে অনেকগুলো হাতে দাগ আছে, এই যে এগুলো দেখতাম যে জ্বলতেছে, কিন্তু কে যে চিমটি কাটতেছে সেটা আমি জানতাম না। আমার মাও এটা এখনো টের পায়। আমার মা আমাকে বলে যে যতই হোক তুই নামাজ পড়ে ঘুমাবি। আম্মু টের পায়, আমিও টের পাই। আমার আম্মুকে পরশুদিন এই কাজটা করছে। আপনার মাকেও করেছে? হ্যাঁ, বিশেষ করে আমার মাকে গলাতে মানে 5টা আঙ্গুল আছে না, এভাবে ডাবায় দেয়। আম্মু দেখতেছে গলা জ্বলতেছে, পরের দিন আমাকে দেখা দেখ তো মামারে দেখি কি হয়েছে, দেখে দেখি বলি না মা, হ্যাঁ এটা ওই যে, মানে মাও জানতো আমিও, এখন বর্তমানে আমার মা। কি মনে করেন এটাকে আপনারা? আমি ভাবি, আমি মাকে বলি না ভয়ে যে এটা হয়তো সোহামকে এইসব করার দিক থেকে আসছে না। মাকে বলি মামুন ভাইটা খারাপ, ভাইটা চলে যাও। কিন্তু আমি দেশে গেল ওই অবস্থা, বাড়িতে মানে ঢাকা আসলে ওই অবস্থা, মানে এটা পরে আপনি ফিল করেন সোহাম আপনাকে এই ধরনের শাস্তি দিচ্ছে? সোহাম শাস্তি দিচ্ছে, এটা কথা ঠিক, কিন্তু ও তো আমাকে কোনোদিন মানে বলে না আমি তোমাকে মরে গেলে বা এরকম করলে তোমার বিপদ হবে, এরকম বলে না। যদি আমি মরে যাই তোমাকে কোনদিন ছাড়বো না, এটা বলে তো, কিন্তু ও আমাকে এটা বলতো না, কখনো বলতো না। তারপর
আমার মা ওই সময় অনেক মানে আমি মাকে প্রথম যখন এই আঘাতগুলো পাই, মাকে যে মা আমার দেখ এখন হাতগুলো জ্বলতেছে আর মানে আমি একটু নামাজগুলো আগে বেশি পড়তাম, এখন অনেকটা কম পড়ি। আর মা বলে আগে তো নামাজগুলো পড়তি, এখন তো খরচ না, এই কারণে এটা হচ্ছে, তুই আসলে নামাজ পড়ি সব ঠিক আছে। তো একদিন মানে প্রায় আমি কি দেখুন কয়েকদিন নামাজ পড়ি না, দেখি কি হয়। তো এখন দেখি গরমিকাল তো তা ফ্যান ছাড়া ঘুমাই, দেখেন সব দাগ, সব বুড়া এরকম চিমটির দাগের মতো। একদিন বললাম যে আম্মু গরম হোক যাই হোক আজকে খাতাগাও দিয়ে এসো, খাতাগাও দিয়ে এসো। তা খাতাগাও দিয়ে এসে দেখি আমার গালে দেয়, আমার গালে ওই দিন ছোট্ট করে 3টা। তারপরে আমি দেখতেছি যে সিঁড়ি দিয়ে কে যেন নামতেছে, কিন্তু নিচে যে দৌড়ে আসবো আমি ভাবতাম যে আম্মু ওদের সিঁড়িতে নামতেছে, আমি নিচে যাই। এখন আমরা যে বাসা থাকি খালামণি আর ওনার এক ছেলে এক মেয়ে, খালামণি আগে বলতো তুমি অন্য একটা বাসা নিবা, অনেক টাকা যাবে, দরকার নাই, তুমি এখানেই থাকো, আমাদের সাথে থাকো। অবশ্য আমার তো অন্তত সাহস আছে যে সবাই বাসা না, তুমি আর আমি একটা থাকলে তো এক সাহস আছে ভেতরে। আমার খালামণি অনেক আমার আম্মুর আদর করে, আমাকে ভীষণ আদর করে। দোতলায় 4টা বেডরুম আর নিচতলায় ড্রয়িং রুম, ডাইনিং রুম আর কিচেন রুম, আর ড্রয়িং রুমের সাথে আমার একটা রুম আছে, মানে এভাবেই। তা আমি দেখতেছি মানে আম্মু রাতে ভাইয়াকে মামা ডাকতো, মামা আপনি কি দুধ খাবেন? তাহলে আমি দুধ গরম করে দিতাম, ভাইয়া বলতো না। তা আমি প্রায় ভাইয়াকে দুধ দিয়ে আসতো। তারপর আমি দেখতেছি আম্মু নামতেছে, মানে ওইখানে এরকম 2টা মানে জ্বালানার মতো আসছে, এগুলো খুব দেখতেছি আমার আম্মু নামতেছে। আমি দৌড়ে আম্মুর কাছে যাই, এদি হ্যাঁ নিচে অন্ধকার, কেউ নেই। আবার এরকম আমার আম্মুও শুয়ে থাকলে যদি মাঝে মাঝে ড্রয়িং রুমে নামাজ পড়ে যদি ভালো না লাগে, যদি সোফার উপর শুয়ে থাকে, তা আম্মুও দেখে যে অবস্থাটাই কেদার নামতেছে নিচে নেয়। তখন আমি আম্মুকে একদিন প্রশ্ন করলাম, আম্মু কেদার নামতেছে নিচে নেয়? বলে এরকম হয়, নামাজ পড়ি সব ঠিক। মানে এটাই যে ভয় পাইছি, আমরাও পাইতেছি। এবং কি গেছে মানে গত পরশু দিনও আমার আম্মুর একই অবস্থা হয়। আর আমার একটা অবস্থা হয় পরশু দিন আগের দিন, সেটা হচ্ছে আমার আম্মু বাসায় নাই, আম্মু অফিসে, খালামণি দোতলায়। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা এখান থেকে ফিরতে চাই। তবে তার আগে আপনাদের সবাইকে বলছি যে আজকের এই জীবনের যে অপ্রিয় সত্যগুলো আরোহীর, সেই আরোহীর জীবনের অপ্রিয় সত্যগুলোকে মোটা দাগে ঠান্ডা মাথায় ভাবার জন্য। ওর বয়স 14 বছর, ওর জীবনে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে বা ঘটছে সেখানে অপ্রিয় সত্যের অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছে। তার সাথে যে ঘটনাগুলো ঘটেছে পারিবারিকভাবে, তাকে যে ধরনের কাউন্সিলিং এর মধ্য দিয়ে নেবার কথা ছিল, যে ধরনের অ্যাটিটিউড তার প্রতি গ্রো হবার কথা ছিল বয়ঃসন্ধিকালে, সেই ধরনের অ্যাটিটিউড কিন্তু সে পায়নি। মা মানে যিনি জন্ম দিয়েছেন তার কাছ থেকে তাকে একেবারে বাল্যকাল থেকেই তাকে দূরে থাকতে হয়েছে, এবং মাও সেটা চেয়েছেন, কারণ মা চাকরি করেন, তাকে পালতে পারতেন না, কারণ মা অন্যরকম একটা পরিবেশে থেকে তিনি জীবিকা নির্বাহ করতেন। 1 2 নম্বর হচ্ছে সে যে পরিবারে থাকতো সেখানে আসলে খালুকেই তিনি বাবা হিসেবে জেনেছেন, ইনফ্যাক্ট এখনো তাকে বাবা হিসেবেই জানেন, এবং সেই পরিবারে তার যতটা আদর এবং সোহাগ পাওয়ার কথা ছিল, মাতৃস্নেহ পাওয়ার কথা ছিল, সেই পরিবারে সে সেটা পায়নি। কাকতালীয় ভাবে একটা ছেলের তার জীবনে আগমন, সেই ছেলেটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা কিছু জানি না, হঠাৎ করে ছেলেটি হারিয়ে গেল, এবং আজও সেটার জন্য এক ধরনের আত্মগ্লানি আরোহীর মধ্যে আছে। কারণ আরোহী মনে করে এইভাবে যদি ছেলেটাকে আমি না বলতাম, ছেলেটা হয়তো এভাবে সুইসাইড করতো না, এবং সে সুইসাইড করেছে নাকি করেনি সেই বিশ্বাসটাও এক সময় আমরা দেখেছি যে আরোহীর মধ্যে কনফিউশনে গ্রো করছে। কারণ আরোহীর মাঝে মাঝে মনে হচ্ছে বিদেশ থেকে ফোন দিয়ে আমার পছন্দের গানটা তো শোনাচ্ছে, এবং একই সাথে ছেলেটি মারা গিয়েছে সেটার এগেনিস্টে যথেষ্ট লজিক দাঁড় করানো যায় এই কারণে যে ছেলেটির চিঠি, ছেলেটি মরে গিয়েছে, যদি এটা তার মা কিংবা বাবার জায়গাটা থেকে যদি প্রমাণ করে মেয়েটার সামনে দাঁড় করায়, তাহলে এই মেয়েটি থানায় গিয়ে মা এবং বাবার এগেনিস্টে যদি কিছু বলে, তাহলে মা বাবা দুজনকেই অনেক বড় ধরনের হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হবে। সেই জায়গাটি থেকে মা এবং বাবা এক ধরনের কনফিউশন এই মেয়েটির মধ্যে গ্রো করিয়েছে, যে কারণে তাকে কবরের কাছে নিয়ে যায়নি, যে কারণে তারা দেখি যে বিদেশ থেকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে। অদ্ভুত একটা অ্যাটিটিউড আমরা দেখতে পেলাম, কিন্তু এই পর্যায়ে আমরা এসে দেখছি সেটা আরো বেশি অদ্ভুত, যে এই মেয়েটা এক ধরনের বিশ্বাসের মধ্য দিয়ে যাচ্ছে। সে বিশ্বাসটি কোয়াইট রিলিজিয়াস ইন এ সেন্স। সে মনে করছে তাকে কেউ একজন থাপ্পড় মারছে, তার ওএমআর ফর্ম সবগুলো পূরণ করা পরীক্ষার হলে কঠিনভাবে ফেল করবে, এবং তার মধ্যে একটা ধর্মীয় বিশ্বাস গ্রো করেছে যে এটা না করলে এটা হবে, ওটা না করলে ওটা হবে। এর পেছনে যদি আপনি লজিক হিসেবে সায়েন্টিফিক ব্যাখ্যা দাঁড় করাতে চান, তাহলে ছোটবেলায় সে যে মস্তিষ্কে যে বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার হতো সেটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা আজকে আমরা আমাদের যে এক্সপার্ট প্যানেলের বিশেষজ্ঞ রয়েছেন তার সঙ্গে কথা বলবো। এবং একই সাথে আপনি যদি রিলিজিয়াস্টিক ভিউ থেকেও দেখতে চান সেটাও আপনি দেখতে পারেন। পুরো বিশ্বাসের জায়গাটি আপনার উপরই আমরা ছেড়ে দিতে চাই, কিন্তু ঘটনা এই যে ঘটে যাচ্ছে সেটার শেষ পর্যন্ত রেজাল্ট আসলে কি সেটা আমরা জানবো বিরতির পর।
ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আরোহীকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আমরা ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আবারও আরোহীকে নিয়ে ফিরে আসছি। রাত 1টার পরেই আপনার জন্য এই অনুষ্ঠানের ছোট্ট একটি সাসপেন্স অপেক্ষা করছে একেবারে অনুষ্ঠানের শেষের দিকে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। ঠিক রাত 1টা বাজার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। আর যে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যেতে চাই আরোহীর কাছে এবং সেখানে আপনাকে বলতে চাই, আপনি যদি আরোহীর মতো সত্যের আসনে বসে আপনার সাথে ঘটে যাওয়া জীবনের ভুল এবং অপরাধের জায়গাগুলো স্বীকার করে আপনার অনুতপ্তের জায়গাটা স্বীকার করতে চান এবং বলতে চান আমার মতো ভুল না করেন, তাহলে চলে আসতে পারেন আমাদের যাহা বলিব সত্য বলিবতে। এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনার সেলফোনে গিয়ে লিখুন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং একই সাথে বলতে চাই আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তিনি তার মূল্যবান মতামত জানাবেন। আমরা একটু পরে তার মূল্যবান মতামত জানবো। এবং আরোহী, যে জায়গাটিতে আমরা ছিলাম, একদিন এরকম খালামণিকে জিজ্ঞাসা করলাম, খালামণি বলে না এরকম তো হওয়ার ঠিক না। তারপরে একদিন যে ওনাদের বাসা 7 তলা, 3 তলাতে মানে কোনো মানুষ ছিল না, তখন মেহমান আসছে। মেহমানটা বলে মানে উনি একটা হুজুর ছিল, উনি বলে আচ্ছা আমি রাত্রেবেলা যখন এই ঘটনা ঘটে তা আমি রাত্রেবেলা একটু 3 তলাতে তখন মোমবাতি নিয়ে যাই, মোমবাতিটা ওনার হাত থেকে নিয়ে যায়, তখন সবাই একটু বুঝতে পারে বাড়ির সমস্যা। এবং আপনার মনের মধ্যে কি বিশ্বাসটা আসতো? সোহাম নিয়ে কোনো কিছু বিশ্বাস মনে হতো? মনে হতো যে আমি আগে তো এরকম দেখতাম না, সোহামের পরেই এরকম কিছু হচ্ছে কিনা। দিস ইজ দ্য ভেরি ভেরি টার্নিং পয়েন্ট, প্রিয় শ্রোতা। জাস্ট নোট অন দ্যাট পয়েন্ট। ওর মাথার মধ্যে একটা জিনিস কাজ করছে যে সোহাম থাকা অবস্থায় এরকম কোনো কিছু ছিল না, সোহাম চলে যাওয়ার পরে এরকম কিছু কি হচ্ছে, সোহাম সুইসাইড করার পরে কি আমার চারপাশে এসে কেউ কোনো কিছু করছে। দিস ইজ আ ভেরি ভেরি টার্নিং পয়েন্ট। এবং যাহা বলিব সত্য বলিবতে একজন 14 বছরের কিশোরীকে এখানে নিয়ে আসার পেছনে এই একটি মাত্র কারণ যে ক্ষতির লেভেলটা কি হতে পারে একটু দেখুন। ওকে, তারপর আমার রেজাল্ট আসলো, আসে দেখলাম আমি একটা খারাপ। মা ভীষণ কান্না করলো, আমার চেয়ে আমার মা ভীষণ কান্না করলো, কারণ মানুষের কাছে মুখ দেখাবে কিভাবে, একটা বড় ব্যাপার। মা কি করলো, আমাকে বললো তোকে আর পড়াশোনা করাবো না। তখন আমি বিশেষ মন খারাপ করে বললাম মা আমি আমার নানুর বাসায় পড়াশোনা করি। তারপর নানুর বাসায় গিয়ে পড়াশোনা করতে থাকি। এক পর্যায়ে আমাকে কয়েকটা ছেলে ডিস্টার্ব করতো, বলতো তুই যদি আমাকে ভালো না বাসিস তাহলে তোকে আমরা মেরে ফেলবো। ছেলেটা আমাকে এরকম মানে ছেলের না, সব ছেলেটার নাম বলি, একটার নাম হচ্ছে সজীব, একটার নাম হরজত আলী, একটার নাম সেলিম। রাসেল, বিশেষ করে রাসেল আমাকে বেশি ভয় দেখাতো, কিন্তু হরজত আলী পছন্দ করতে এটা জানতাম, রাসেল আমাকে ভীষণ ভয় দেখাতো। এবং কি একদিন মানে নানুর বাসা থেকে আসার সময় একটা তুলা গাছ থেকে মানে কি একটা ভূত আমার খালতো ভাইকে, একটা খালতো ভাই হয় ওকে আসর করে, ওইখানে আমি আসার সময় ভয় পেতাম। এমন সময় আসতাম দুপুরের সময়, আমি প্রাইভেট পড়তাম, তারপরে বাসায় আসতাম, তো তারপরে ওই সময় দেখতাম ওরা সব ওই ছেলেরা ওইখানে দাঁড়ায়। তো একদিন ওরা আমাকে হাত ধরার চেষ্টা করে, তা আমি আবার হরজত আলীকে বলি যে আপনারা হরজত আলীকে একটু চিন্তাম, ও স্কুলে পড়তো, এবার এসএসসি দিবে, আর একটা মানে চিন্তা। তখন বলতাম যে আপনার এই কাজটা করে আমি বাড়িতে জানাবো, বলে বাড়িতে জানাইলে ওই সময় আবার মানে কি দইনচা চিনেন তো, দইনচা পাট এইসব ধান খেতার সময়, তা বলে এখানে মেরে ফেলে দেবো। বলে ফোন নাম্বার দাও। আমি বললাম ফোন নাম্বার, কিসের ফোন নাম্বার, আমি তো কোনো নাম্বার ইউজ করি না। বলে হ্যাঁ তুমি মোবাইল ইউজ করো। আমি মোবাইল ইউজ করি না, আমার আবার জিএসসি। তারপর মা দেশে গেল, মা আমাকে মানে জিএসসি পরীক্ষা হলে না যাওয়ার জন্য প্রস্তুত হলো। যাওয়ার সময় ওই ছেলের আবার ব্রিজের উপর, নানিদের বাসার সামনে একটা ব্রিজ ছিল, ব্রিজের উপরে। তখন মাকে সবাই দেখে বলে হাই নানি কেমন আছেন, ছেলেরা মাকে দেখে বলে হাই নানি কেমন আছেন, কিন্তু ছেলেরা জানতো না যে ওনারই মেয়ে। আমি নানি বলে নানি আপনি কই যান, ওই তো আমার মেয়ে, ওকে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। বলে আপনার মেয়ে কোনটা, বলে তারপর ও না এত ছোট্ট ছিল, বলে হ্যাঁ এটাই তো আমার মেয়ে। আমি বেশি লম্বা হয়ে গেছি আসলে। তারপর ওরা আর ডিস্টার্ব করে না। তারপর আমার জিএসসি শেষের দিকে, এর আগে আমার একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে শরীয়তপুরে সেরা কণ্ঠশিল্পী নির্ধারিত করার জন্য সেখানে আমার নাম দেয়। তা আজ একটু মুভিটার কয়েকটা গান আমি ওইখানে গাইছি। তারপর একটা আরফিন রুমির গান গাইছিলাম। তো এই 4টা গানে আমি মানে আমাদের স্কুলের অনেক সুনামানি যে আমি অনেক ভালো গান, তারা বললো যে হ্যাঁ তুমি এত ভালো গান গাও, তোমার মাকে বলো যে তোমাকে কোনো একটা গানেতে ভর্তি করতে। তারপর এরকম করে যাই আসি, এরকম এক পর্যায়ে আমার খালতো ভাই, যেটা মেজো খালতো ভাই ছিল, ও আমাকে ভালোবাসতো, একটা মেয়ের সাথে প্রেমও করতো।
তখন আমি ভাবি যে এটা কিরকম, ও আমাকে প্রপোজ করে ফেললো, বলে আমি যদি বলিস তাহলে আমি সুইসাইড করবো। তখন আমার ভিতরে আরেকটা ভয় কাজ করলো যে আমি যদি কারোর কাছে বলি সুইসাইড করবে, এরকম করে অনেকদিন গেল, দেখি ওই মেয়েটার সাথে রিলেশন করতেছে, আমার সাথে কথা বলবে। তখন এক সময় মানে ভাবিরা বাড়িতে জেনে গেল, ভাবি বললো যে ও তো তোকে ভালোবাসে না, ভালোবাসে তোর মা টাকা পয়সাকে। তখন আমার মা বলছে যে না, আমার মেয়েকে আমি কেটে নদীতে ভাসিয়ে দিলেও তোর কাছে বিয়ে দিব না। মানে ওর এত একটা এক্সপিরিয়েন্স আমার ভিতরে জাগে যে যেভাবে ওকে আমি নষ্ট করবো, মানে সবার আমার প্রতি। আমি আমার মাকে, আমার মামি একটু বকা দেয়, আমার মামিকে আমি অনেক মার দিচ্ছিলাম, কারণ আমার মামা তো বাইরে আমার প্রতি খেপা যায়। আর বিশেষ করে আমার মা যতই টাকা পয়সা হোক তার ভাইকে দেয়। একবার যে আমার আম্মুর সাথে ঝগড়া করি, ওনার ভাইয়ের, ওই যেই ছেলেটা আমাকে এত করছে, ওর জন্ডিস হয়, তো আমার আম্মু ওকে 5,000 টাকা দেয়। আর আমার ভীষণ মানে এখনো ওই যে সোয়ামের ঘটনাটার পর থেকে আমার বুকে ভীষণ ব্যথা ওঠে মাঝে মাঝে। আমি বললাম মা মানে এত বুকে ব্যথা ওঠে যা বলার মতো না, আর এই যে কান ব্যথা করে। তারপর বলছি মা তুমি আমার জন্য কিছু করো না, তোমার ভাইয়ের ছেলেকে তুমি এরকম এত টাকা পয়সা দাও, আমাকে একটু ডাক্তার দেখাও না। তারপর মা বলে তুই মরে যা তাহলে ডাক্তার। তখন আমার ভিতরে একটা জাগে যে আমি এই তোমার আর একটা সুযোগ, আর তোমার আর সুযোগ নেই। তখন আমি কি করি, আগে ঘুমের বাসা ছিল, আর বাসায় মানে সবাই ওষুধ খাইতো, তো সবার ওষুধ 3টা বক্সের ওষুধ, প্রায় 60 থেকে 70টা ওষুধ হবে, সব এক জায়গায় করি, সব বাসায় কেউ নাই। আমার ওই দিন আমার যে খালাম্মা আমার বড় নানির অসুস্থ, বড় নানিকে দেখতে গেছে বাবা বাজারে, ভাবি একা, তো ওষুধ সবগুলা খাওয়ার পরে কি বলবো মানে সাথে সাথে অজ্ঞান পড়ে যায়, কিন্তু আবার ঠিক হয়ে যায়, ফানি টানি দেয় আবার ঠিক হয়ে যায়। তখন মানে ভিতরে ওষুধে এখন কাজ করে নাই। তারপর আমার একটা চাস্তো বোন, ওই রুমি সুমির কাছে না বলি সুমাইয়ার কাছে আর রুমা খালার কাছে বলি এই ঘটনাটা। ওরা বলে হ্যাঁ তুই এই কাজটা করতে পারলি, তুই মরে গেলে কেমন হবে। তখন আমার বুকে আস্তে আস্তে মানে ব্যথা উঠতেছে, যে তখন আমি আবার বাড়িতে আসি, আবার দৌড়ে ওদের কাছে। মানে আমি কি করবো আমি নিজেও জানি না, খেয়ে ফেললাম মানে একটা মানে মাথায় যে আসলে খায়া ফেলছি, হ্যাঁ কি ওদের কাছে যায়। ওরা তখন ওদেরকে আমি বলছি বাসায় প্লিজ বাসায় বলিস না, তো ওরা বল না। আমি ভাবির কাছে এসে ধরা পড়ে যাই, যখন আমি প্রথম বমি করি তখন আমি ধরা পড়ে যাই ভাবির কাছে। হ্যাঁ তোর কি হয়েছে বলতো। তো তারপর আমার ভাবি বাসায় তেঁতুল ছিল, তেঁতুলের 3 বাটি তেঁতুলের পানি আমাকে সব খাওয়ার পরে আমাকে মানে বলে ভাত খা, তা ভাত খাই। তখন আমার মানে একটু তারপরে যে এই যে মানে বমি করা শুরু, সারা রাত মানে বমি করতে করতে কি বলবো, এখন আর পেটে কিছুই নেই। আবার পানি খাই, আবার স্যালাইন দেয়া খাইতেছি, কারণ আব্বা জানে না, আব্বা জানলে আমি জানি আব্বা অনেক রাগী, অনেক রাগ হয়ে যাবো। তা না একসময় ভাবি আব্বার কাছে বলে দেয়, আব্বা তো কোন গালাগালি এইসব বলছে কি, আমার মা বলছে আমার মরে যাইতে, আমি মরে যাইতো, আমার মা ডাক্তার দেখাতো। আমি একটু আপনাকে থামাচ্ছি, আপনার ভিতরে কি এটা চিন্তাটা গ্রো করেছিল যে আপনি তো সোহামকে মরে যেতে বলেছিলেন, সে কারণে সোহাম সুইসাইড করেছে, সুতরাং সুইসাইড করতে হলে কাউকে না কাউকে আপনাকে বলতে হবে মরে যাওয়ার কথা, এবং যে কারণে আপনার মা আপনাকে যখন বললো মরে যা, এই তো সুযোগ, এখন তো মরে যাওয়া যায়, কারণ মরে যাওয়ার কথা বললেই কেবল সুইসাইড করা যায়। আপনার মধ্যে এই চিন্তাটা গ্রো করেছে, রাইট? দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। দেখুন কেন 14 বছরের একজন বালিকাকে আজকে এখানে এনে আমরা আপনাদের সামনে এরকম একটা কঠিন জায়গাতে বসিয়েছি, ওদের মানসিকতাটা আসলে কেমন। আজকের এই যাহা বলিব সত্য বলিব, আমি মনে করি প্রত্যেকটা কিশোর কিশোরীর বাবা মা অভিভাবক যারা আছেন তাদের সবার শোনা উচিত। ওর যত ধরনের ঘটনা দুর্ঘটনাগুলো ঘটছে, পরিবারের কাউকে গিয়েও কিছু বলছে না, পরিবারের সবচেয়ে কাছের মানুষ যে তাকে কিছু বলছে না ভয়ের কারণে, এবং যে কারণে একটা মিসকনসেপশন ওর মধ্যে গ্রো করছে, এবং এই মিসকনসেপশন গুলো ও নিজের মতো করে গ্রো করে নেবার ফলে এগুলোর যে ভয়াবহ ইম্প্যাক্ট সেগুলো নিজের জীবনের উপর আসা শুরু করেছে। এখন সোহাম ওকে এসে বারবার বলতো আমি সুইসাইড করবো তোমাকে না পেলে, ও রেগে মেগে এক পর্যায়ে ওর যে বয়স সেখানেও বলেছে ঠিক আছে করো। সোহাম সুইসাইড করেছে ওর জানা মতে, এবং ও ধরে নিয়েছে যে কেউ যদি সুইসাইড করে তাহলে তাকে কাউকে না কাউকে বলতে হবে তুমি মরো, তাহলেই সে সুইসাইড করতে পারবে, এছাড়া সুইসাইড করতে পারবে না। ও অপেক্ষায় ছিল এরকম কিছু একটা করার জন্য, এবং সেজন্য ওর মা ওকে যখন বললো যে তুই মরগা, এবং ঠিক কথাটা শোনার পর এই বাড়িতে সুইসাইড করা যায়। এই যে ব্যাপারগুলো, এই যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখুন একটা কিশোরী কিভাবে বড় হলে, কোন পরিবেশে বড় হলে এই ধরনের মানসিকতা নিয়ে বড় হতে পারে, এবং এই ধরনের মানসিকতা কতটা ক্ষতিকর হতে পারে তার জন্য। ওকে, তারপর রাতে এরকম হলো, আমার পাশের বাসায় একটা ভাবি, উনিও রাতে এসে অনেকক্ষণ বলো ভাবি কি হয়েছে, বলে তো এরকম করছে, তা বলে মামার কাছে বলেন না কেন, মামার কাছে বলেন। তখন আব্বার কাছে বলে, আমার আব্বা অনেকই মানে কবিরাজি জানতো, তখন পানি টানি পড়ে দেয়, কি বলবো আমি তখন পেটে কিছু নাই, দেখতেছি আমার বমি হচ্ছে, এমনকি 3 দিন পর্যন্ত ওই ওষুধের ক্ষেত্রে আমার মানে যায় নাই। তা
তারপর মামার সাথে এরকম করতো, আমাকে এত কষ্ট দিত বাড়ি থেকে। মাকে বললে মা উল্টা আমি আরো কষ্ট পাইতাম, এই কারণে আমার মার সাথে আমি দুর্ব্যবহার করি ছোটবেলা থেকে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে মার কাছে যখন কোনো কিছু বলতেন মা তেমন একটা সাপোর্ট আপনাকে দিত না। আচ্ছা, আমি মাকে বলতাম যে আমি যদি কোনোদিন বড় হতে পারি তোমাকে আমার পায়ের কাছেও আমি জায়গা দিব না। কারণ মার কাছে আপনি একটু সাপোর্ট, মেন্টাল সাপোর্টটা পাই নাই। বাট আর আমি বড় হলে আমি মাকে ওই সাপোর্টটা দিব না যে মা তুমি বুড়ো হয়ে যাবে, তখন তো তোমাকে আমাকেই দেখতে হবে, কারণ তোমার ছেলে নাই, কে দেখবে তোমাকে। তখন আমি এটা বল, আমি তোমাকে কখন আমার পায়ের স্থানে তোমাকে জায়গা দেবো না, কারণ তুমি আমার কষ্টটা বোঝো নাই, তখন আমি তোমাকে কোনো কিছু সাপোর্ট, কারণ আমার মাকে বুঝাতে পারতেছি না। এরকম বললে অবশ্যই। এটা হচ্ছে আপনার বর্তমান অবস্থা, রাইট? এই অবস্থার মধ্যে আপনি আছেন। এখন আপনি কোথায় থাকেন? মার সাথে? এখন বর্তমানে মার কাছে আসি, আবার তো চলে যাবো দেশে। আবার দেশের বাড়িতে চলে যাবেন, ওখানে গিয়ে আপনার পড়াশোনা, ওখানে গিয়ে সবকিছু। আপনি ক্লাস 9-এ পড়ছেন এখন, রাইট? আজকে আপনি যে ঘটনাগুলো এখানে বললেন, এগুলোর মধ্যে আপনার জায়গা থেকে আপনি কোনগুলোকে ভুল মনে করেন, কোন জায়গাগুলোকে অপরাধ মনে করেন? অপরাধ মনে করি যে আমি সোহামকে এই কথাটা বলে ভুল করছি, আর একটা হচ্ছে আমার মার সাথে আমি বেয়াদবি করছি। বিশেষ করে আমি সোহামের দিকটাই বেশি ভাবি যে ওর সাথে আমি অনেক ভুল করছি। কারণ এই কারণে যে ছেলেটাকে আমার জীবন থেকে আমি সরিয়ে দিলাম, মানে মাঝখানে মালিক, ও আমাকে এত ভালোবাসে যা পৃথিবীতে বোধহয় আর কোনো মানুষ কাউকে ভালো। ওর প্রতি আপনি কিছুটা হলেও দুর্বল, রাইট? হ্যাঁ, আমি ওকে বলি তুমি কি এবিসি রেডিও শোনো না? বলে হ্যাঁ আমি শুনি। আমি কি দেখো না অনেক ছেলেরা, আমি ওকে এভাবে বুঝাই, অনেক ছেলেরা এত ভালোবাসার কথা বলে তারপর না চলে যায়, বিয়ে করে একটা মানে কোনো কিছু হলে চলে যায়, বিয়ের আগেই চলে যায়। ও বলে যে আমি এর উল্টাটা করবো, ছেলেরা চলে যায় আমি তোমাকে নিয়েই চলে যাবো। আমি ভাবি না, তুমি অবশ্য আগে শুনো ভালো করে, প্রতিদিন অন্তত পক্ষে প্রতি সপ্তাহ এই ইয়াগুলো শোনো। ও এখন তারপর থেকে আমার এগুলা দেখেও প্রতিদিন শোনা শুরু করে। মালিকের প্রতি আপনার একটা সফট কর্নার আছে, সেটা কি লাভ? আপনি কি ওকে লাভ করেন? আসলে আমি ওকে এখনো বলি, আগেও বলেছি, যদি ওই সোহাম বেঁচে থাকে আমি ওকে বিয়ে করবো, আর যদি ও বেঁচে না থাকে আমি তোমাকে বিয়ে। দিস ইজ অ্যানাদার ভেরি ভেরি গুড পয়েন্ট, প্রিয় শ্রোতা। সোহামের প্রতি আপনার, সোহাম বেঁচে থাকা অবস্থায় কোনো কিছু ছিল না, কিন্তু এখন আপনার মনে হয় সোহাম সুইসাইড করার পর এক ধরনের গিল্টিনেস আপনার মধ্যে গ্রো করেছে, দোষ ব্যাপারটা গ্রো করেছে, এবং যে জন্য মনে হয় আপনার সোহামকেই বিয়ে করা উচিত, এই ধরনের ফিলটা হয়। যদি বেঁচে না থাকে তাহলে আপনি মালিককে বিয়ে করবেন। মানে আমি বলেছি। এই কিশোরী মনে এখন যে জটিল কেমিস্ট্রিটা চলছে সেটা 4-5 রকমের। একটা হচ্ছে তার মনের ভিতরে একটা অধিভৌতিক ভয়, তার ধারণা হয়ে গেছে সোহাম মৃত্যুর পরে কিছু একটা তার আশেপাশে ঘুরে বেড়ায়, যেটা তাকে প্রতি মুহূর্তে বিভিন্নভাবে শাস্তি দেয়। 2 নম্বর হচ্ছে তার কখনো কখনো মনে হয় সোহাম বেঁচে আছে, কারণ সোহামের কবরটা সে দেখেনি, এবং সোহাম বেঁচে থাকা অবস্থায় সোহামের প্রতি তার বিন্দুমাত্র লাভ ছিল না। কিন্তু এখন যখন মনে করে যে সোহাম নেই দুনিয়াতে, তখন সোহামকেই সে শুধু লাভ করে, বা সোহামের প্রতি তার যে ফার্স্ট, যেটা বলি যে সফট কর্নার, সেই সফট কর্নারটা রয়েছে, এবং সে সোহামকে চায় জীবনের জন্য। মালিক নামের একটা ছেলে তার জীবনে আছে, কিন্তু মালিককে সে ওইভাবে লাভ করে না যত সে সোহামকে করে, এবং মালিককেও যে কতটুকু লাভ করে সে, সেটাও তার জায়গাটা থেকে এখন পর্যন্ত সে ক্লিয়ার না। ক্লাস 9-এ পড়ছে মেয়েটা, 14 বছর বয়স। মার সাথে তার যে সম্পর্ক সেটা এক ধরনের ব্যাপক দূরত্বের সম্পর্ক, এবং আপনারা তার কাছ থেকে শুনেছেন যে সে এই ধরনের কথাও বলছে যে আমি আমার মাকে কখনো আমার পায়ের কাছে উঠাই দিব না। অদ্ভুত রকমের বাজে কথা, কিন্তু এটা সে বিলিভ করে। এই যে ব্যাপারগুলো, এই যে জটিল কেমিস্ট্রিগুলো, এগুলো কেন হলো, কি কারণে হচ্ছে, সেটা আমাদের এই যে মানসিক বিশেষজ্ঞ যিনি রয়েছেন আজকে আমাদের এক্সপার্ট প্যানেল থেকে, তিনি পুরো অপ্রিয় সত্যটুকু শুনেছেন, তিনি তার মতো করে ব্যাখ্যা দেবেন। কিন্তু তার জীবনে এগুলো অপ্রিয় সত্য। আপনি বলছিলেন যে আমার কিছু ভুল আছে, আমি সেগুলো জায়গাতে কিছু ক্ষমা চেতে চাই, বা কিছু। একটা হচ্ছে যে আমি সোহামকে এই কথাটা বলে ভুল করেছিলাম যে তুমি সব ছেলেরাই মরতে পারে বলে কিন্তু মরে দেখাতে পারে না, এটা। আর সেকেন্ড ভুলটা হচ্ছে যে আমি আমার আম্মুর প্রতি অনেক টর্চার করতে, এখনো বর্তমানে কি বলবেন ভাইয়া, আমি প্রোগ্রাম শুনি তবুও আমার মাকে, ওই যে যখন মনে পড়ে আমি আমার মাকে বললে, আমার মা উল্টা বললে আমাকে টর্চার বেশি করে, তখন থেকে। আর একটা বিশেষ করে ভুল হচ্ছে যেটা আমি স্কুলে 3টা ছেলেকে অনেক মার দিয়েছিলাম। আচ্ছা, এগুলো আপনি গিল্টি ফিল করেন নিজের জায়গাটা থেকে, অপরাধ ফিল করেন, রাইট? আচ্ছা, আমাদের সাইকিয়াট্রিস্ট যেটা বলবে আপনার সম্পর্কে, আপনি আদৌ যেটাকে অপরাধ মনে করেন সেটা আপনার কাছে অপরাধ কিনা বা ভুল কিনা, আপনি তো তাকে বিলিভ করবেন, কারণ তিনি তো বিশেষজ্ঞ এই ব্যাপারগুলো নিয়ে, তিনি তো মনটা বোঝেন, মনোবিশেষজ্ঞ। আপনি তার মূল্যবান মতামতগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পরে আপনি আপনার মতামতগুলো জানাবেন, ওকে? 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার মা তো আজকে আমাদের এখানে এসছে, এখন পর্যন্ত তিনি এই মঞ্চটার বাইরে আছেন, এবং আপনি যতগুলো কথা এখানে বলেছেন সেগুলো কি আপনার মা জানে, আপনার মা শুনেছে? আমার মা সব জানে, কিন্তু সোহামের ব্যাপারে ওই দিনই শুনছে, বলছে যে তুই, আমি এই কারণে তো বলি যে আমার মেয়ে কখনো ফেল করে না, ফেল করার কারণটা কি। তার মানে আপনার মা এখন মোটামুটি সবকিছু জানে। আমরা কি এই পর্যায়ে আপনার মার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, বলতে পারি। তার মানে আমরা একটু আপনার মার সামনাসামনি আপনাকে করতে চাই। আর তার আগে যেটা অনুষ্ঠানের শুরু থেকেই বলে আসছিলাম যে আমাদের সাথে একজন এক্সপার্ট প্যানেল থেকে একজন বিশেষজ্ঞ রয়েছেন, তিনি আমাদের নিয়মিত বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর। তো এই মুহূর্তে ফোনে তার সাথে আমি একটু যোগাযোগ করছি।
ডক্টর তাজুল ইসলাম, আপনি তো পুরো বিষয়টা শুনলেন, এখন এই মুহূর্তে আপনার কি বলার আছে? যে আসলে আমাদের জীবনে অনেক দুর্যোগ দুর্বিপাকে যেতে হয়, কিন্তু সেটা আমরা যখন বড় হই, অ্যাডাল্ট হই, তখন হয়তো আমাদের সেরকম মানসিক শক্তি থাকে। কিন্তু যখন শিশু বয়সে মানুষকে বড় ধরনের দুর্যোগ দুর্বিপাক মোকাবিলা করতে হয়, সেটা একটা ছোট শিশু জন্য খুবই কঠিন ব্যাপার। আরবি কাহিনীতে আমরা সেটাকেই লক্ষ্য করতেছি। সেখানে সে মানুষ হলো, সে খারাপ ভাষায়, সেখানেও তাদের কাছ থেকে সে আদর না পেয়ে সে নির্যাতন পেয়েছে। কারণেই তার ভিতরে আমাদের মনোবিজ্ঞানী এরিকসন বলেছিলেন যে আমাদের ছোটকালে প্রথমে তৈরি হয় কিছু আইডেন্টিটি তৈরি হয়, আমি কে, আমার পরিচিতি কি, এরপরই তৈরি হয় অন্তরঙ্গতা, অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যে সম্পর্ক, সেই অন্তরঙ্গতার ব্যাপারটাই কিন্তু আরবি ক্ষেত্রে ঘটে নাই। অর্থাৎ মার সঙ্গে তার যে হওয়ার কথা, যে আত্মিক বন্ধন, আবেগগত ভালোবাসাগত একটা বন্ধন তৈরি হয় মায়ের সঙ্গে, অথবা যাদের সঙ্গে সে বড় হয়, মানুষ হয়, তাদের সঙ্গে তাদের একটা আত্মিক বন্ধন তৈরি হতে হয়। এই বন্ধনটা হচ্ছে শিকড়। এই শিকড় দিয়েই কিন্তু সে অন্যান্য ভালোবাসা বলেন, স্নেহ বলেন, মমতা বলেন, এই সমস্ত জিনিস কিন্তু এই শিকড় ভিতর দিয়ে তার ভিতরে ঢুকে। কিন্তু আরবির দুর্ভাগ্য এরকম হয়েছে যে আগে তো অনেকগুলি বড় ধরনের বিপর্যয় গেলই, ছোটকালে যে রুট থাকা দরকার সেটাই তার তৈরি হয়নি, না মার সঙ্গে না খালার সঙ্গে। যার ফলে ভালোবাসা, মমত্ব, মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করার যে ব্যাপারটা, সেগুলি তৈরি হয় নাই। মানুষকে বিশ্বাস করতে পারে না, যার জন্য সে সোহানকে বিশ্বাস করতে পারে নাই বা অন্য কাউকে বিশ্বাস করতে পারে নাই। তার ভিতরে নিজের ভিতরে একটা নিরাপত্তাহীনতা বোধ সবসময় আছে এবং অবিশ্বাসের ব্যাপারটাও আছে। এবং আপন মা, তার কাছেও সে যথাযথ সহায়তা, সমর্থন, মানসিক আশ্রয় দিতে বলে সেটাও সে পায়নি। এখন আমাদের সবার জন্য যেটা জানা দরকার, আপনি আপনার অনুষ্ঠান দিয়েও আপনি আরবির মাকে অন্তত জানাবেন, আপনি যেভাবে থাকেন, যত দুঃখী অবস্থায় থাকেন না কেন, কষ্টে থাকেন না কেন, আপনার মেয়েকে কিন্তু আপনি বাদ দিয়ে অন্য দিয়ে যত না তাকে সাপোর্ট দিতে পারবেন, তার সাথে সাপোর্ট দিতে পারেন, ভালোবাসা দিয়ে, তাকে সমর্থন দিয়ে। আরবিকে আমি সরাসরি কিছু পরামর্শ দিতে চাচ্ছি, সেটা এই, যদিও তার বয়স এই পরামর্শগুলি কতটুকু গ্রহণ করতে পারবে সেটা হয়তো বলা মুশকিল, কিন্তু তবুও যেহেতু সে কিছুটা বড় হয়ে উঠছে, তাকে বুঝতে হবে যে সে এখন নিজেকে খুব বেশি অসহায় মনে করে, অবহেলিত মনে করে। তাকে এটা ভাবতে হবে যে তার মা তার কাছে উদাহরণ, তার মাও কিন্তু সংগ্রামী জীবনযাপন করতেছে, স্বামী নাই তবুও তাকে সংগ্রাম করে যেতে হচ্ছে। আরবি যেটা চেয়েছে, সে চাইছিল স্নেহ, মমতা, ভালোবাসা, মর্যাদা, এগুলি। এখন আরবিকে যেটা করতে হবে, তাকে এটা বাদ দিতে হবে যে আমার জীবনে এখন আমার অন্যের ভালোবাসা, অন্যের আদর, সোহাগ এবং মর্যাদা, এগুলি আমার এখন দরকার নেই। আমার দরকার এই মুহূর্তে আমার মা যেমন সংগ্রাম করতেছে, এগুলি জীবনে কিছু না পেয়েও আমাকেও সংগ্রাম করতে হবে, আমাকে কঠিন হতে হবে, আমাকে শক্ত হতে হবে। আমার এই সংগ্রামটা হচ্ছে আমাকে প্রতিষ্ঠা করা, আমি নিজের পায়ে একটু দাঁড়াবো, পারলে আমার মাকেও আমি আমার জীবনে নিয়ে আসতে পারবো। এই বয়সে ভালোবাসা না করাও সঠিক ছিল, আমার অতীতটাকে আমাকে এখানে ভুলে যেতে হবে। সেই জন্য এখন তার পাশে দাঁড়ানোর জন্য তার মাকে বলতে চেষ্টা করতেছি। আমি যে কথাগুলি আরবিকে বললাম, সেটা আরবি পুরো পারবে না যদি তার সামাজিক সমর্থনগুলি না থাকে। সেই জন্য আশেপাশের সমর্থনগুলি যতটুকু জোগাড় করা সম্ভব হয়, সেটা যদি আমরা করে দিতে পারি বা তার মা করে দিতে পারে, তাহলে তার জন্য একটা ভিত্তি তৈরি হয়। আর বাকিটা আরবিকে আমি যেটা বললাম, সেটা যদি কিছুটা অন্তত মনে রেখে সে যদি শুধু কেবল বলে যে আমার এখন কিছুই দরকার নাই, সামনের দিকে আগাবো, আমার নিজের জীবন প্রতিষ্ঠা করবো, তার মানসিক শক্তি যত বড় হবে, সে যত বেশি সামনে আগাতে যাবে, ততই কিন্তু সে একটা নতুন আলোর পথ দেখবে, নতুন একটা ভালো জীবনের সন্ধান পেয়ে যাবে। আমরা দোয়া করি এবং আশা করি আরবির জন্য একটা ভালো জীবন নিশ্চিতই হবে। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার এই মূল্যবান মন্তব্য আমাদের জন্য অনেক বড় পাথেয় আমরা বিশ্বাস করি। আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। যাহা বলিব সত্য বলিবর নিয়মিত বিশেষজ্ঞ হিসেবে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করে আমাদেরকে সহযোগিতা করছেন। আরোহী, আসলে আমি এক্সপার্ট প্যানেলে যা শুনলাম, ওনারা আমি সব মেনে চলার চেষ্টা করব, মেনেও চলবো। আমি যা ভুল করেছিলাম সেটা আমি শুধু, যে আমার মতো কোনো মেয়ে আর বা কোনো ছেলে, অবশ্য বিশেষ করে মেয়েদের ইয়াতে বলতেছি, তোমরা কোনো দিন কোনো ছেলেকে এভাবে কোনো
ইয়ে করো না যাতে আমার মতো তোমাদের এরকম শাস্তি পেতে হয়। এবং কি এবং একটা জিনিস কিন্তু উনি বলেছেন যে আপনার ভুলের জায়গাটা যেটা আপনি ভুলই মনে করেননি, সেটা হচ্ছে যে ধরনের আচরণ যদি কেউ আপনার সঙ্গে করে সেটা এসে পরিবারকে জানানো, সেটা এসে আপনার কাছের মানুষগুলোকে জানানো, কারণ কিন্তু আপনি জানাননি। এটা 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 আসলে দ্বিপাক্ষিক একটা ভুল, আপনারও ভুল এবং আপনার পরিবারেরও ভুল, কারণ আপনার পরিবার সেই জায়গাটা আসলে তৈরি করতে পারেনি যে এখানে গিয়ে আপনি ওভাবে খুব আরামসে বলে দিতে পারেন। এটা আপনি বলেননি, এটা বললে হয়তো সমস্যার সমাধান অন্যভাবে হতে পারত। আরেকটা ভয় ছিল যে এর আগে তখন আমি ছোটবেলায় পড়ে পড়তাম, তো একটা ছেলে মানে এইভাবে আমার সাথে ফ্রেন্ডের মতো মিশতো, ওই ছেলেটাকে অনেক মার দিছিল বাবা। এই কারণে আপনার মনে আরেকটা ভয় ঢুকে গিয়েছিল যে সোহামের ব্যাপারটা যদি বলি তাহলে সোহামের সাথে ওই ধরনের আচরণ করতে পারে। তার মানে প্রিয় শ্রোতা যারা এখানে অভিভাবক আছেন, দেখুন ছেলেমেয়েরা কোন জিনিসগুলোকে নোট করে এবং কেন তারা আপনাদের কাছে এই কথাগুলো বলতে ভয় পায়। খুবই ভালো হয়েছে, আমরা বিশ্বাস করি যে আজকে যে বিষয়গুলো নিয়ে আপনি এখানে এসেছিলেন, অপরাধ বোধ বা ভুল, সেগুলো আপনার ভুল এবং অপরাধ না। আপনার ভুলের জায়গাটা একটাই আমরা বলেছি, সেটা হলো যে আপনি পরিবারের কাছে এই জিনিসগুলো গোপন করেছেন। এবং ভুল এবং অপরাধের অনেক বড় জায়গা জুড়ে আছে আপনি যে পরিবেশে বড় হয়েছেন সেই পরিবেশটা। আমরা এই পর্যায়ে আপনার মার মুখোমুখি করতে চাই আপনাকে। যে গিয়ে বলুক আর যেটা করেই বলুক না কেন, মানে ওই কনসেপ্টটা একটু ভাঙতে চাচ্ছি, এটা হচ্ছে মূল জায়গাটা। ও যেটা বলে আপনার সম্পর্কে যে আমার মাকে আমি এমনই বললো যে পায়ের কাছেও জায়গা দিব না, রেগে মেগে গিয়ে ধরনের কথা বলে। ও তো এটা কি ও তো বলে না, ওইটা কইলে যে আমার কি হবে, ঠিক আছে, ওইটা চিন্তা করলে তো বলতো না। তো সে ওই চিন্তা করে না, কেন বলবে না, এই কথা বলবেই কেন, ঠিক আছে না। ও যেটা বলছে যে আমার মার কাছে যদি আমি কখনো বলেছি যে আমার এই সমস্যাটা হচ্ছে, এই কষ্টটা হচ্ছে, আমার মার উল্টো আমার উপর না, উল্টো আমি তো মেয়েকে শাসন করবো না, বোনের মেয়েকে বইনে কখনো খারাপ ভাবে না। কিন্তু এটা কি ঠিক না যে আন্টি ধরেন কোন কারণে এরকম হলো যে আপনার মেয়ে যেটা বলছে সেটাকেও একটু মনোযোগ দিয়ে শোনা, ওই সে সাপোর্টটা কি ও পেতো আপনার কাছ থেকে? পেতো মানে আমার হইলো আমি তো দূরে থাকি, ঠিক আছে, আমি ওকে সাপোর্ট দিলে বলবে মা তো দেখ আমাদের কথা মার কাছে গেছে, মা আবার আমাদেরকে উল্টা শাসন করতে আসছে, ঠিক আছে, ওইটা হিসাব করে আমি বুঝছি। অভাবটা কোন জায়গাটাই ছিল? আপনি যখন একটু আগে বলছিলেন যে মার প্রতি ধারণা পোষণ করেন, আপনি কি ফিল করতেন? মার সাপোর্টটা আসলে কি পেতে ভালো? আমি এটা বলতাম, পৃথিবীতে আমার অন্তত পক্ষে সবকিছু আমার মা। আমার মাকে যদি আমি এই জিনিসটা বলি, যদি আমার মা ওনার বোনকে বলে, তার টর্চার বেশি হয়, কিন্তু তখন থেকে আমার মাকে আমি একটা দিক দিয়ে বেশি খারাপ ভাবি। এখনো মার সামনেই বলতে পারবো যে উনি ওনার নিজের ভবিষ্যতের দিকে আজও তাকায় নাই, কালো তাকাবে না, অবশ্য ভবিষ্যতেও তাকাবে না, তার ভবিষ্যতের দিকে। তার ভবিষ্যৎ একমাত্র তার মেয়ে। না, মা যেটা বলছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আপনাকে যদি ওই মুহূর্তে সে ধরেন একটা কিছু বললো, আপনাকে ধরেন সাপোর্ট করলো, আপনাকে তো খালার বাসায় বড় হতে হচ্ছে, তো সেই জায়গাটা থেকে দেখা যাবে যে খালার সাথে আপনার এক ধরনের বিরোধ তৈরি হতে পারে, সেটা আপনার নিজের জন্যই খারাপ হবে, সেটা কিন্তু মার জায়গাটা থেকে ঠিক না। কিন্তু আমি একটা পছন্দ করি কি, আমার মার কাছ থেকে এর জন্য বোধহয় আমি অনেক দূরেও চলে যেতে পারি এক সময়। বিশেষ করে উনি ওনার ভাই, যে ভাইয়ের ছেলেটার কথা বললাম, এবং কি যে ভাবি চুমায়, ওটার প্রতিবাদ বলতে কি উনি জিজ্ঞাসাই করেনি যে তোরা আমার মেয়েকে এই কারণটা এই কাজটা কেন করলি। আন্টি, এই মেন্টাল সাপোর্টটা কি এরকম না যে মেয়ের মাথায় হাত বুলানোর মতো অবস্থা, যে মা তুমি এরকম করো না, ওকে যে লাভ করেন সেই জিনিসটা কি ও ফিল করতে পারছে? ওকে আমি বলি তোর যেইটা দরকার যখন তখনই আমি ওকে টাকা পাঠাই দিচ্ছি, ঠিক আছে, কিন্তু এই টাকাটাই কি এনাফ? টাকাটাই কি আসলে সব? না, টাকাটাই সবকিছু আপনি তো বুঝেন। হ্যাঁ, এই যে টাকাটা মানে অন্যদিকে তাকাইতে মানা করছি আমি, ঠিক আছে, আমি ক্যারে কি দেই দেই না এটা আমার ব্যাপার, ঠিক আছে, ওইটা নিয়ে তুই ইয়া করবি কেন? কিন্তু বাচ্চাদের মনে কিন্তু এক ধরনের জেলাসি তৈরি হয় যে আমি মার আপন সন্তান, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে বেশি এক্সট্রা খাতির করে বা দয়া করে বা যে কোনো কিছুই করুক না কেন, ওর কিন্তু এক ধরনের জেলাসি তৈরি হওয়াটাই স্বাভাবিক, কারণ ও কিন্তু ম্যাচিউর না এখন পর্যন্ত। আমার কথা হলো আমি যেখানে আছি, ওরা আমি বললে আমার বাড়ির যদি কোনো কিছু হয় তাহলে ওরা সাপোর্ট করে, ঠিক আছে, বলে ঠিক আছে কিছু টাকা দিয়ে দাও, নিয়ে যাও আমাদের কাছে। এটাকে আপনি বোঝেন আরোহী, যে আপনার মা যদি কখনো কোনো বিপদে পড়ে তাহলে আপনি যাদের কাছে আছেন তারা একটা বিশাল সাপোর্ট তার জন্য। কিন্তু আমার একটা বিষয় মানে কি, আমার মা আমাকে টাকা পয়সা দিয়ে, হ্যাঁ আমার মা আমাকে টাকা পয়সা দিয়ে, আমার আম্মু তো আমাকে বুঝটা দিতে পারে যে দেখ মা এই টাকাটা আমি দেই না, টাকাটা ওনার। ওর জীবনে যে কিছু কিছু ভুল ঘটে গেছে, ও যেগুলোকে ভুল মনে করে, বিশেষ করে সোহামের ব্যাপারটা আপনি কিছুদিন আগে জেনেছেন, ওগুলি আমি ইয়া করি না, ওগুলো বাচ্চা মানুষ ওই হিসাবে করতে পারে। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য বিগ পয়েন্ট। এগুলো আমরা একটু আগে আমাদের এক্সপার্টে যিনি ছিলেন তার সাথে কথা বলেছি, ওর জায়গাটা থেকে বলেছে যিনি, উনি যে খুব গুরুত্বপূর্ণ মেসেজটা দিয়েছেন যে ছোটবেলা থেকে এই ধরনের একটা পরিবেশে বড় হয়েছে বলে এই ধরনের ওর মধ্যে এই কমপ্লেক্সিটি গুলো গ্রো করেছে। কিন্তু এটাও তো জরুরি যে ও যে বাচ্চামো করে জিনিসগুলোকে বিলিভ করছে, সেই বিলিভ থেকে ওকে বের করে নিয়ে আসা। এই বের করে নিয়ে আসার জন্য আপনাদের যেখানে আমি রাখছি ওরা তো কয় ওর মতন থাক, ঠিক আছে, ও যেটা চাই এটা তো পাইতেই আছে, ঠিক আছে, আমি বলছি আর মেট্রিক পর্যন্ত তুই থাক, ঠিক আছে, আমি তো তোর জন্যই করতে আছি, ঠিক আছে, তো মাঝে মাঝে ও বোঝে না, মাথার মধ্যে কিছু নেই, বুঝছেন।
আমার টাকা পয়সা জায়গা জমি যা রাখছে আমি তো তোর জন্য, আমি যদি এখন বলি আরেকজনকে দিয়ে দিবি, এটা কইলে তো চলবে না, এটা তো তোরই। ও মনে করে ঠিক আছে উডি মা হিসেবে আরোহী কি বলার আছে যেটা বললো? ভাইয়া যে আমার মা আমাকে যেটা বললো, হ্যাঁ সেটা আমি মানি, কিন্তু ওনারও তো আমার প্রতি একটা দায়িত্ববোধ থাকা উচিত। আমি যদি বলি মা আমার না এটা পছন্দ বা এটা পছন্দ, কিন্তু আমি একটা সবচেয়ে বেশি আমার মাকে সাপোর্ট করি, যেটা হচ্ছে আমার সেকেন্ড লাভ স্টোরিটা আমার মা মেনে নেয়। আমি এটাকে আমার মাকে ভীষণ সাপোর্ট করি। মেনে নেওয়া মানেটা কি? আপনি কি ওকে ওই ছেলের সাথে কি পারবেন নাকি আপনি বললে খুব ইজিলি ভাবে ওকে সান্ত্বনা দেন? বা শান্ত মেয়েটা দিয়ে রাই, কিন্তু আমার পক্ষে সম্ভব না। ওরা হইলে উপরের লেভেলে, ঠিক আছে? আমার এই মানে আমি আর ওই ছেলে খারাপ ব্যবহার করেননি? না না, ওই ছেলেকে আপনি বলছেন যে সাপোর্টটা দেয়। আমি কি ঠিক আছে? হ্যাঁ, এটা আপনার জায়গা থেকে খুব পারফেক্ট একটা আচরণ আমি মনে করি, কারণ এখন খারাপ আচরণ করাচ্ছে তোকে ভালো করে বোঝাতে হবে। কিন্তু আপনি এটা বলেছেন যে ওদের জায়গাটা থেকে তোমাকে না মেনে আমি বলছি, বলেছেন অনেক বলে, আমি ওই ছেলেটাকে বলি দেখো তোমাদের আমাকে কেউ কোনোদিন বলে, আমার মা ওর মা নাকি ওকে বলছে যে দেখো মালেক তুমি, ওরা 6 ভাই 3 বোন, বলে দেখো মালেক তুমি যেখানেই যা করো অন্তত পক্ষে আমাদের অধিকারটা আমরা পাইলে চলবে, তুই যাকে খুশি তাকে বিয়ে করো। আমাকে এটা বলে, তো আমার মা বলছে আমি যাকে, আমি ও আমাকে একসময় মানে একটা প্রপোজ করে যে পালিয়ে বিয়ে করবো। আমি বাবা আমার একমাত্র সন্তান, এটা আমি কোনোদিন করতে পারবো না, ইচ্ছা করলে বাসা থেকে নিবে, না ইচ্ছা করলে নাই, শেষ। এই যে এই কনসেপ্ট আপনার মধ্যে গ্রো করেছে সেটা তো মার এই ধরনের আচরণের কারণেই, রাইট? মা খুব ভালো করে আপনাকে বোঝাতো, সে কারণেই জিনিসটা গ্রো করেছে। না আমি বলছি তার তো বয়স হয় নাই, ঠিক আছে? আমি ওকে বলছি মাত্র আশা তোর 14 বছর বয়স, ঠিক আছে? এখন এইসব চিন্তা তোর কি মাথার ভিতরে আনছো কেন? এই যে মা এই কথাগুলো বলেছে বলেই তো আপনি মালিককে এই ধরনের বুঝদার সমঝদার একটা কথা বলতে পেরেছেন, রাইট? জীবনটা পুরোটাই যদি এরকম হতো তাহলে জীবনটা আজকে এরকম হতো না, অনেক সুন্দর হতো। আপনাকেও এখানে বুঝতে হবে, আপনার যেহেতু বয়স হয়েছে, যে আপনি একটা অন্যের পরিবারে বড় হয়েছেন এবং সেখানে কিছু সমস্যা থাকবেই। আপনি যখন মার জায়গাটাতে আসবেন তখন আপনি বুঝবেন যে মা আপনার সাথে কতটা সৎ বা ন্যায় আচরণ করেছে। হ্যাঁ, সেই জায়গাটা থেকে মাকেও কখনো কখনো মেনে নিতে হবে যে মা যে সবসময় খারাপ আচরণ করছে। তখন আমার অনেক কষ্ট লাগে, জানেন? আমি ঢাকা অনেক বছর আছি, আমি যেখানে ফার্স্ট আমার খালামা খালু ডাকতাম, তো ওদের আমি 5টা বাচ্চা মানুষ করি। ওরা আমাকে কি বলে, খালা তুমি আসার আশা করো না, কিন্তু আমরা বেঁচে আছি, ঠিক আছে? আমি ইন্টারে পড়তে আছি, তুমি আমাদের বাসায় থাকবা, তোমার প্লেটও ধুইতে হইব না, কিছুই করতে হইব না, শুধু আমাদের সংসারে থাকবা। আমার মা মারা গেছে, ঠিক আছে? আমি কি ওদের কাছে আমি যে আশাটা পাইলাম আমি তোর কাছে পাইলাম না, ঠিক আছে? আমার এই কষ্ট। এটা মাকে কিন্তু বলা যাবে না কখনো, এই বলা যাবে না বলে আজকে মাকে এখানে মুখোমুখি করেছি। হ্যাঁ, সো আপনার জীবনে যদি সবচেয়ে বড় ভুল থেকে থাকে এই পর্যন্ত, সেটা হচ্ছে মাকে নিয়ে এই ধরনের কথা বলা। আমি একটা ভুলের কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আপনার জীবনের একটা ভুল হচ্ছে আপনি পরিবারের কাছে গিয়ে জিনিসগুলো না বলা, যে কারণে আপনি নিজের মতো করে নিজের ভিতরে একটা কনসেপ্ট গ্রো করেছেন, যেগুলো একটাও ঠিক না। আরেকটা বড় ভুল হচ্ছে জীবনের এই পর্যায়ে এসে আপনি এটা বিলিভ করছেন যে আমার মাকে আমি কোনোদিন, একটা খুব বাজে কথা বলেছেন একটু আগে, জায়গাটা দিবেন। আরো বলছে আজকে নতুন না, আর সবসময় বলে। এটা বললে আপনি কি করেন? ওকে বকা দেন না? আমি কিছু বলি না, আমি কান্দি, কান্না করে বলে তোর কাছ থেকে এটা কোনদিন আশা করি নাই। আপনি কি পরবর্তীতে দ্বিতীয় বিয়ে কি করেছেন আপনি? আপনার প্রথম না, আপনার মা যে স্যাক্রিফাইসটা আপনার জন্য করেছে সেটা কি আমার অনেক ভালো ভালো আসছে, আমি ওর জন্য কত বড়। আমার মাকে ভীষণ সাপোর্ট করি, দেখি আমার বান্ধবীরা যাদের বাবা মারা গেছে ওর মা বিয়ে করছে, কিন্তু এই কারণে আমার মাকে ভীষণ সাপোর্ট করি। আর একটা হচ্ছে যে মানে আমি যা বলতেছি আমার মা আমার মনের দুঃখটা বুঝতে না, কারণ আজকে অবশ্য এবিসি রেডিওর মাধ্যমে মানে আমার মার কাছে আমি ভুল স্বীকার করতে পারছি, রাইট? এবং আপনি আপনার মার কাছে ক্ষমা চাইবেন আপনি যে এই ধরনের কথা বলেছেন, এবং আপনি আজকে ওয়াদা করে যাবেন যে লাখো মানুষকে সামনে রেখে যে আপনার মার সাথে আপনি কখনোই আর কোনোদিন আর খারাপ আচরণ এই ধরনের কথা বলবেন না। সো মাকে সরি বলা উচিত না এখন? হ্যাঁ, আমি আমার মার এখন বললাম পায়েও পড়বো, মার পায়ে পড়েও ক্ষমা যাবো, কারণ আসলে আমার মাকে আমি অনেক কষ্ট দিছি, যা বলার মতো না। পৃথিবীতে কোনো সন্তানের কাছে কোনো মা এটা আশা করে না। আমার মাকে আমি অনেক কষ্ট দিচ্ছি, যাতে মা আমাকে কষ্টগুলো ভুলাতে চাইছি, কিন্তু আমি আমার মাকে ভীষণ কষ্ট দিছি, কারণ তখন না বুঝে কষ্টগুলো দিছি মাথায় রাগে। এখন আমি বুঝতে পারি মাকে আমি ভীষণ কষ্ট দিছি, জানি না এই কষ্টের জন্য মা আমাকে কোনোদিন ক্ষমা করবে কিনা। আপনার কিছু বলার আছে আন্টি? আমার ওই তো কিছু বললে আমি এই কষ্টটা পাই আর কিছু না। ও আজকে ওয়াদা করেছে ও কোনোদিন আর বলবে না। আমার মনে হয় সন্তানকে তো আসলে মা কখনোই অভিশাপ দিতে পারেন না, তো আপনি আপনার জায়গা থেকে ওকে ক্ষমা করে দেন। হ্যাঁ, কারণ ও খুবই ছোট এবং আপনি আপনার চেয়ে খুব পানি আমরা দেখতে পাচ্ছি। আমার ইচ্ছা ওরে আমার লেখাপড়া করার, আমার আর কিছু না। আমাদেরও ইচ্ছা ও অনেক বড় হবে এবং অনেক ভালো লেখাপড়া করবে, এবং আপনি ওকে আপনার জায়গাটা থেকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা করে দিয়েছি, ঠিক আছে? প্রিয় শ্রোতা, অদ্ভুত সুন্দর একটা পরিসমাপ্তি। আমরা আজকে এখানে আরোহীকে দেখিয়ে আমরা শত শত হাজার হাজার লাখ লাখ আরোহীকে এবং আরোহীর যে পরিবার এবং একই সাথে বলতে পারি
লাখ লাখ আরোহীর যে বড় ওঠার পরিবেশ, সেই পরিবেশগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলাম যে অসুস্থ পরিবেশের মধ্যে যদি মানুষ বড় হয় তাহলে সে অসুস্থ ধারণা নিয়ে বড় হয়। সেই অসুস্থ ধারণা ভেঙে দেবার জন্য ওই মানুষগুলোর ভালোবাসার মানুষ এবং ভালোবাসার জায়গাটা তৈরি হওয়াটা খুবই জরুরি, যেখানে গিয়ে সে তার জীবনের প্রতিবন্ধকতাগুলো, প্রতিকূল অবস্থাগুলো খুব ভালো করে বলতে পারবে এবং ওই ভালোবাসার মানুষের কাছ থেকে, শ্রদ্ধার মানুষের কাছ থেকে গুড সাজেশন নিয়ে সামনের দিনগুলোতে খুব সুন্দরভাবে পথ চলতে পারবে। প্রিয় শ্রোতা, আরোহীর জীবনের অপ্রিয় সত্য এখানেই শেষ হচ্ছে। তবে যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না, একটু পরে বাকি সেগমেন্টগুলো নিয়ে আমরা ফিরে আসছি। আরোহীকে দেখার জন্য আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আকসান শাহরিয়া নামটা অনেক অদ্ভুত রকমের সুন্দর নাম। তো তার জীবনের যে অসুন্দর ঘটনাটি সেটা আমরা এই মুহূর্তে শুনবো আর যে সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব।